Assalamualaikum everyone. This is your host Nur Marju Khan, marketing executive from Interactive Cares. So this is our special live on Facebook Marketing Mastery, strategy, platform, and creative best practices. And we have with us today Radhanullah Reza Bhai, who is the country manager at Transition Bangladesh, and also he's formerly the Meta Client Solutions Manager at ACT Pool Bangladesh. So he has had 10 years plus experience at working at Facebook marketing and digital marketing as a large. So we are really pleased to have you with us, Bha. So how are you doing, Bha? Assalamu alaikum. Yeah, I'm doing great, and thanks for having me today. So it's really nice to see you. Guys. Awesome, Bha. So let's just get right into it, Bha. Hi, I think there is an internet issue. All right, so I think we are back here again live. So the question is, Bha, I think we are back again live. So what are the key steps to set up a business manager? Because it's very confusing when you first get into it, right? So what are the key steps and what are your first suggestions for beginners? Thanks for asking me this question. But আসলে যেটা হচ্ছে কি যে প্রথমেই আমরা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে বিজনেস ম্যানেজার। সো ফেসবুকের সাথে বিজনেস ম্যানেজারের সম্পর্ক খুবই ওতপ্রোতভাবে, বাট তার আগে আসলে বিজনেস ম্যানেজারে যাওয়ার আগে আমি আসলে ফেসবুকের বিজনেসের ইম্পর্টেন্সটা নিয়ে একটু কথা বলতে চাই, অ্যান্ড দেন মেবি উইল গো টু দি বিজনেস ম্যানেজার। সো যেটা হইতেছে, আমরা যেটা হয় বাংলাদেশে আমরা খুবই সিম্পলভাবে যদি চিন্তা করি যে যখনই আমরা একটা বিজনেসের কথা চিন্তা করি বা নতুন কোনো সেট আপের কথা চিন্তা করি, অথবা ইভেন যখন কোনো এক্সিস্টিং কোনো বিজনেসও যখন তাদের প্রমোশনসের কথা বা অ্যাডভার্টাইজিংয়ের কথা চিন্তা করে, যে ডেফিনেটলি ফেসবুক ইজ ওয়ান অফ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। বাট ইন মোস্ট কেসেস যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের দেশে যারা হচ্ছে স্পেশালি ফ্রিল্যান্সার্স অথবা যারা হচ্ছে যে ফর দ্য ফার্স্ট টাইম তারা বিজনেস সেট আপ করছে, তারা এইভাবে খুব নর্মালভাবে চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, আমি একটা বিজনেস শুরু করবো, সো আমার জন্য প্ল্যাটফর্ম একটা আছে ফেসবুক, সো আমি একটা পেজ ওপেন করবো অ্যান্ড দেন আমি পেজে প্রোডাক্ট আপলোড করবো অ্যান্ড দেন বুস্ট করবো, রাইট? সো দিস ইজ এ ভেরি কমন সিনারিও অ্যান্ড কমন ডিসকাশনস, যেটা কিনা আমাদের মোস্টলি বিজনেস প্লেসেসগুলোতে হয়ে থাকে। So it's a very important the question you have asked about the business manager. So আমি এটাই বলবো যে আসলে বিজনেস ম্যানেজার সেট আপ করার আগে উই নিড টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দি প্ল্যাটফর্ম, যে অ্যাকচুয়ালি আমার বিজনেসটা আসলে কতটুকু কম্প্যাটেবল উইথ দিস প্ল্যাটফর্ম, উইথ ফেসবুক, রাইট? সো আমাকে বুঝতে হবে যে অ্যাডভার্টাইজমেন্টের জন্য আসলে আমরা যে ফেসবুকটাকে ব্যবহার করছি, সেই ফেসবুকটাকে আসলে কতটুকু হেল্প আমি ফেসবুক থেকে নিতে পারি, কতটুকু রেজাল্ট আমি আসলে ফেসবুক থেকে পেতে পারি, রাইট? সো এইটা যখন আমি আইডেন্টিফাই করতে পারবো, এবং আমি একটা ডেটা যদি শেয়ার করি, বাংলাদেশে এই মুহূর্তে আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট করে থাকি, এই মুহূর্তে আমি যদি বিজনেস ম্যানেজার এবং অডিয়েন্স যদি সেট আপ করি, আমি দেখবো অলমোস্ট 4 কোটি থেকে 5 কোটি ইউজার অ্যাভেলেবেল আছে, যাকে চাইলেই কিন্তু আমি আসলে আমার প্রোডাক্টের ব্যাপারে জানাতে পারি। বাট এই 4 থেকে 5 কোটি মানুষই কি আমার অডিয়েন্স? তা কিন্তু না। সো এই 4 থেকে 5 কোটি মানুষ যে আমার অডিয়েন্স না, এর ভেতরে কারা আমার অডিয়েন্স সেটাকে আইডেন্টিফাই করার জন্য হচ্ছে বিজনেস ম্যানেজার, রাইট? সো বিজনেস ম্যানেজার সেট আপ করার আগে আমার যে সাজেশন থাকবে সবসময় সেটা হচ্ছে যে আগে আপনার যে বিজনেস সেটার সাথে ফেসবুকের যেই প্ল্যাটফর্ম সেইটাকে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আনা, বোঝা যে আসলে আমি কতটুকু আমার বিজনেস থেকে আমি এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে রেজাল্ট আনতে পারবো। অ্যান্ড দেন আমাকে যেটা করতে হবে যে ডেফিনেটলি আমার কাছে একটা প্রপার ফেসবুক পেজ থাকতে হবে। আমাদের যেটা হয় যখন আমরা একটা বিজনেস ম্যানেজার সেট আপ করি, আমাদের কিন্তু ফার্স্ট কাজ হয় হচ্ছে যে আমার যে অ্যাসেটসগুলো আছে, অ্যাসেটস ইন টার্মস অফ আমার পেজ, আমার অ্যাসেটস,
আমার ডেটা সোর্সেস গুলো আমার অ্যাসেটস, ডেটা সোর্সেস ইন টার্মস অফ আই এম টকিং অ্যাবাউট পিক্সেল, এসডিকে, ক্যাপি, সো দিজ আর মাই অ্যাসেটস, রাইট? সো এইগুলো আমাকে প্রিপেয়ার করতে হবে। দেন হচ্ছে যে আমাকে অডিয়েন্সকে প্রিপেয়ার করতে হবে, যে আমার কাছে এনাফ অডিয়েন্স আমার পেজে অলরেডি আছে কিনা। সো এই ব্যাপারগুলো ডেফিনেটলি আমাদেরকে মাথায় রাখতে হবে যখন আমরা একটা বিজনেস ম্যানেজার ওপেন করবো, বিকজ বিজনেস ম্যানেজার ইজ জাস্ট এ প্ল্যাটফর্ম, you need to know how to use it, right? So you need to know from where and from which tools you will be using this and how you can connect your audience through these tools. So a business manager ke set up korar age amar nijer business ke properly set up korte hobe, and then second amar data sources gulo amake properly share hocche kina business manager er sathe seta ensure korte hobe। amar website hote pare website amar pixel ta ঠিক মতো properly set up hoyeche kina, amar page টাতে proper একটা organic audience already আছে কিনা সেটা এনশিওর করা, এনাফ কন্টেন্ট আছে কিনা, এই সব কিছুকে যখন আমি এনশিওর করবো, দেন আমার কাজ হবে বিজনেস ম্যানেজার থেকে ওপেন করে, তখন আমি বিজনেস ম্যানেজারের উপরে অ্যাড ম্যানেজার ওপেন করবো, দেন অ্যাড ম্যানেজারের সাথে আমি কানেক্ট করবো উইথ মাই অ্যাসেটস এন্ড অল। সো ইয়া, সো দিজ আর দি থিংস দ্যাট আই ফিল দ্যাট ইয়েস উই শুড কনসিডার এন্ড এভরি ডিজিটাল মার্কেটার এন্ড ফেসবুক মার্কেটার। আই থিংক দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ লাইক আমরা কন্টেন্ট, where do we look for inspirations? Content marketing er jonno, like which brands we follow? Your suggestions? This is a very open-ended question, actually. Ashole shotti kotha bolte, but still I feel like this is a very interesting question, because amader bortomane jeta hoy, definitely we should take inspirations from the brands jara ashole bhalo korche market e, Facebook er through the advertising kore bhalo korche। Definitely we should take the inspirations, but তার আগে আমি বলবো যে ফেসবুকের যে টুলটা সেটাকে প্রপারলি বোঝা, বিকজ যারা আসলে ভালো করছে আমি তাদের থেকে ইন্সপিরেশন নিয়ে যেটা দেখতে পাচ্ছি যে যেটা আসলে আমার চোখের সামনে আসতেছে, রাইট? আমরা দুইটা ওয়েতে আসলে আমরা ইন্সপিরেশন নিতে পারি। একটা হচ্ছে যে আমি ডিরেক্টলি তার পেজে গেলাম, তার কন্টেন্টস গুলো দেখলাম, দেন আমি বুঝলাম যে আচ্ছা ঠিক আছে উনি কি ধরনের কোথায় লোগোটা দিল, কি ধরনের কালার টোন ইউজ করলো, কি ধরনের কপি অ্যান্ড ক্যাপশনস ইউজ করলো। আরেকটা ওয়ে কি হতে পারে, ফর ডার্ক পোস্ট, কিছু ডার্ক পোস্ট আছে যেগুলো ফেসবুক পেজে পাওয়া যায় না। সো দ্যার ইজ এন ওয়েটা হচ্ছে কি ফেসবুক অ্যাড লাইব্রেরি। ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে গিয়ে দেখলাম যে আমি যার থেকে ইন্সপিরেশন নিতে চাচ্ছি বা তাদের আসলে কি ধরনের কন্টেন্টস আসে। বাট দ্য কোয়েশ্চেন ইজ, এই কন্টেন্টটাকে প্রিপেয়ার করার পেছনে কিন্তু একটা গল্প থাকে, পেছনের কিন্তু একটা জার্নি থাকে, একটা স্ট্র্যাটেজি থাকে। সেটা কিন্তু আমরা জানতে পারছি না কখনই যে আসলে হোয়াট ওয়াজ বিহাইন্ড ইট। সো এই বিহাইন্ড যে সিনটা, সেটাই হচ্ছে যে ফেসবুকের টুল, ফেসবুকের ক্রিয়েটিভের বেস্ট প্র্যাকটিস। সো আমি সবসময় আমার আগেরও যত ট্রেনিং আমি করিয়েছি, আমি সবসময় আসলে এই জিনিসটার উপর প্রচন্ড এমফাসাইজ করি। সেটা হচ্ছে যে প্রত্যেকটা মিডিয়ার একটা নিজস্ব স্ট্রেংথ আছে, রাইট? টিভি মিডিয়া বলি, নিউজ মিডিয়া বলি, জাস্ট রেডিও মিডিয়া বলি, সো ফেসবুকের কিন্তু একটা নিজস্ব স্ট্রেংথ আছে। আমরা যদি চিন্তা করি, আমরা আসলে এখনকার ফেসবুকে আমরা আসলে যেই পরিমাণ কন্টেন্টস দেখতে পাই, রাইট? আমরা হাজার হাজার কন্টেন্ট আমাদের কিন্তু কয়েক মিনিটে আমরা কিন্তু স্ক্রল আপ ডাউন করছি। সো আসলে কোন কন্টেন্টটা আসলে আমার অডিয়েন্সকে হুক করবে, এটা কিন্তু আমাকে ফেসবুকই বলে দিচ্ছে। এটা কিন্তু আমাকে ফেসবুক বলছে যে আসলে কি ধরনের কন্টেন্ট পাবলিশ করলে আসলে আমার অডিয়েন্স আমার দ্বারা হুক হবে, আমার ভিডিওর সাইজটা কতটুকু হতে হবে, আমার 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 অ্যাসপেক্ট রেশিওটা কতটুকু হতে হবে, আমার কালার টোনটা কিরকম হতে হবে। সো ফেসবুক কিন্তু সেই কন্টেন্টের যেই বেস্ট প্র্যাকটিসেস গুলো সেগুলো কিন্তু বলে দিচ্ছে। সো ওয়ান্স আই অ্যাপ্লাইড দোজ অ্যান্ড দেন আই উইল সাজেস্ট পিপল টু টেক ইন্সপিরেশন। নাও লেটস কাম টু দি পয়েন্ট অফ দ্যাট কোয়েশ্চেন, যে আমি আসলে কার থেকে ইন্সপিরেশনটা নিব। আমি আসলে স্পেসিফিক্যালি কোনো ব্র্যান্ডের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট ইয়েস আই উড সাজেস্ট বাংলাদেশে আমরা যাদেরকে মনে করি যে টপ ব্র্যান্ডস আছে, এটা হতে পারে টেলকো ইন্ডাস্ট্রিতে, এটা হতে পারে এমএফএস ইন্ডাস্ট্রিতে, এটা হতে পারে এফএমসিজি ইন্ডাস্ট্রিতে, দে অল আর ডুইং গ্রেট, বিকজ এইখানে যারা কাজ করছে স্পেশালি দিস ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টসগুলোতে, দে আর এনাফ লার্ন। তারা আসলে অনেক বছরের এক্সপিরিয়েন্স অ্যান্ড এই টুল নিয়ে তারা অনেক বছর যাবত কাজ করছে। সো আমি ডেফিনেটলি সাজেস্ট করবো to look after these pages, because it's a never ending learning process, because media every time it's getting updated, so every time you need to learn something new. So আমি সাজেস্ট করবো যে টপ যে ব্র্যান্ডস গুলো আছে, টপ যেই ই-কমার্স গুলো আছে, তাদেরকে সবসময় লুক আফটার করা, তাদের কন্টেন্টস গুলোকে সবসময় চেক করা, দেখা যে আসলে তারা কি ধরনের কন্টেন্ট আপলোড করছে। সো ইয়া, যদি একটু ডিপ্লোম্যাটিক অ্যান্সার হয়ে গেল, বাট ইয়া মানে স্টিল আই ফিল লাইক বেটার নট টু টেক এনি নেমস, বাট হ্যাঁ
I think I don't have top exactly কোনো companies right I would answer or always not, suggest. because it will vary from person to person. প্রত্যেকটা বিজনেসের জন্য এটা ডিফারেন্ট হবে, so True. there's no right answer. Exactly that. So ভাইয়া content Exactly. marketing এর জন্য like even what are your e-commerce এর জন্য best যদি three বলি, advices, e-commerce like what are the best for content marketing? Best three advices. আচ্ছা, best three advice এর আমার ফার্স্ট অ্যাডভাইস থাকবে always go with the platform, how platform ask you to do. Not definitely you will come up with your strategy, definitely you will come up with your own creativity, but first follow the platforms what you are here, I mean platform asking for you, I mean from you. সেটা হচ্ছে যে প্ল্যাটফর্ম আমাদের কাছে কি চাচ্ছে, প্ল্যাটফর্মে যে নিজস্ব কিছু কোড অফ কন্ডাক্ট যেগুলো আছে, কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে, আমি ফার্স্ট বলবো যে সবাইকে এটাকে আমি বলবো যে এটা আসলে অলমোস্ট মুখস্থ করে ফেলানো। বিকজ যখনই আমি আমার একটা ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি প্ল্যান করবো, অ্যাটলিস্ট প্ল্যাটফর্মের রুলসগুলো যাতে আমার কাছে চলে আসে, আমার ব্রেনে সবার আগে হিট করে যে ইয়েস আমি এটা প্ল্যান করছি, সো আমাকে এর মধ্যে থাকতে হবে, এই স্ক্রিন সাইজের ভিতরে থাকতে হবে। সো দ্যাটস দ্য ফার্স্ট থিং। অ্যান্ড সেকেন্ড, আই উড সাজেস্ট অলওয়েজ ট্রাই উইথ don't bore your audience. Just simply চিন্তা করি যে যদিও আমরা হয়তো চিন্তা করতেছি যে একটা ব্র্যান্ড তার কিছু টোন সে মেনটেন করবেই, তার কিছু প্রোডাক্ট লাইন বা তার কিছু ওয়ে অফ মেসেজ সে কমিউনিকেট করবেই, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইফ ইউ বোর ইয়োর অডিয়েন্স, হয় কি আমরা কিন্তু নিজেরা সবাই এক্সপিরিয়েন্স, আমরা কিন্তু কম বেশি জানি যে আমাদের একটা কমন কোয়েশ্চেন যে আমি পোস্ট করে যাচ্ছি, আমার এখানে আমার 1 মিলিয়নের মতো ফলোয়ার, কিন্তু 30টার থেকে বেশি লাইক আসে না, 40টা থেকে লাইক আসে না, 5টার বেশি কমেন্ট আসে না, 2টার বেশি শেয়ার আসে না। 1 মিলিয়ন মানুষকে আমার এই অ্যাডটা দেখে না? না, আপনার এই অ্যাডটা আসলে 1 মিলিয়ন মানুষ দেখে না, বিকজ ফেসবুক ওর অ্যালগোরিদমটাকে এমনভাবেই সেট আপ করেছে যে আপনার 1 মিলিয়ন ফলোয়ার আছে বলেই যে আপনার কন্টেন্ট সবাই দেখবে, ব্যাপারটা তা না। বিকজ ফেসবুক যদি এটা করে, সে অ্যাকচুয়ালি হতে পারে যে আপনার এই কন্টেন্ট থেকে সে বোর ফিল করতেছে, হতে পারে সে মনে করতেছে এটা রেলেভেন্ট না। সো ফেসবুকের অ্যালগোরিদম যেটা করে যে যখন দেখে যে একটা কন্টেন্ট পাবলিশ হওয়ার পর ইনিশিয়ালি টপ, আমরা যেটা বলি টপ ফ্যান্স, একটা পেজের টপ ফ্যান্সদের কাছে যখন পাঠানো হয়, তখন তারা যদি এই কন্টেন্টের উপর রিয়াক্ট করে, তখন ফেসবুক তার পরবর্তীতে আরো কিছু মানুষকে দেখায়। ওখান থেকে যদি কোনো রিয়াকশন, ভালো রিয়াকশন আসে, দেন এই নাম্বারটা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি বাড়তে থাকে। বাট প্রথম দিকেই যদি এই কন্টেন্টে ভালো কোনো রিয়াকশন না আসে, ফেসবুক তখন কিন্তু আর এটাকে, যেটাকে আমরা বলি অর্গানিক রিচটা, আর আসলে অতটা হয় না। সো এই জন্য আই উড অলওয়েজ সাজেস্ট যে কাম আপ উইথ অলওয়েজ সামথিং নিউ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য অডিয়েন্স, যে আপনার অডিয়েন্স কি দেখতে চায় আপনার কাছ থেকে। সো দ্যাটস দ্য সেকেন্ড থিং। অ্যান্ড থার্ড, আই উড সে go with the trend, because trend is always will give you a better result. এখন যেমন আইসিসি ওয়ার্ল্ড কাপ চলতেছে, রাইট? কিছুদিন পরে আমাদের ঈদ উল আজহা আসতেছে। সো এই ধরনের ট্রেন্ডস গুলোর সাথে আমাদের সবসময় আমাদের কন্টেন্টস গুলোকে ওইভাবে করে ক্রিয়েটিভিটি আকারে আমাদের কন্টেন্টস গুলো পাবলিশ করা উইল অলওয়েজ গিভ ইউ আ রেজাল্ট, আই ফিল। আচ্ছা ভাই, সেকেন্ড লাস্টে আমাদের যে কোশ্চেন থাকবে যে 2024 সালে এসে ধরেন কেউ নিজের প্রোডাক্ট ফেসবুকে সেল করছে, সো তার জন্য আপনার স্পেসিফিক্যালি কি অ্যাডভাইস থাকবে? হোয়াট আর ইউর সাজেশনস ফর দেম ফর সেলিং প্রোডাক্টস অন ফেসবুক? রাইট। সো আই থিঙ্ক আমি এটার অ্যান্সারটা যদি দিই, আমি আমার বিগত সময়ের একটা এক্সপিরিয়েন্স থেকে আমি অ্যান্সারটা দিতে যাচ্ছি, মেবি দ্যাট উইল গিভ ইউ আ মোর কনটেক্সট। সেটা হচ্ছে যে আমি 2017 সালে যখন আমি একটা ই কমার্সের জন্য কাজ করতাম, ইটস ওয়ান অফ দি বিগেস্ট মার্কেট প্লেস। সো তখন একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, আমার একটা কাজ ছিল, আমার একটা কেপিআই ছিল যে আসলে কি ধরনের প্রোডাক্ট সেল করব, এটা আমাকে মান্থলি একটা রিপোর্ট দিতে হতো। সো ইটস এ মার্কেট প্লেস। তো মার্কেট প্লেসে কি হয়, সেখানে লাখ লাখ প্রোডাক্ট থাকে। সো কোন প্রোডাক্টের উপর আসলে ফোকাস দিতে হবে, রাইট? তখন আমরা প্রতি মান্থ এন্ডে একটা প্রোডাক্টের লিস্ট বের করতাম, যেখান থেকে আমরা দেখতাম যে এই মাসে এইগুলো হচ্ছে টপ সেলিং প্রোডাক্টস। সো মাই সাজেশন উইল বি অলওয়েজ ফাইন্ড ইউর টপ সেলিং প্রোডাক্টস। বিকজ যখন আপনি দেখতেছেন যে আপনার হয়তো প্রোডাক্ট লাইনে হয়তো বা 100টা প্রোডাক্ট আছে বা 50টা প্রোডাক্ট আছে, সো সেখান থেকে অলওয়েজ এমফাসাইজ অন দোজ প্রোডাক্টস। সো ডেফিনেটলি আমরা যখন ওই প্রোডাক্টসগুলোতে বেশি নজর দিব, তখন আমাদের সেলস ভলিউম কিন্তু বেড়ে যাবে। এটা হচ্ছে একটা। সেকেন্ড, অলওয়েজ আরওআই এর উপর কনসেন্ট্রেট করা। একটা বড় জিনিস হচ্ছে কি, আমি না আসলে দেখছি যে অনেকেই আরওআইটাকে ক্যালকুলেটটা ডেফিনেটলি যে যার মতো তো ডেফিনেটলি করে। সো আরওআই ক্যালকুলেশনটা না ই কমার্সের ক্ষেত্রে স্পেশালি, আপনি কিন্তু বললেন যে সেলসের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট।
ROI and ROAS. So ROI কি? ROI হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সো ইটস এ ভেরি সিম্পল। আমি আমার একটা প্রোডাক্ট, সেটা আমি 1,000 টাকা দিয়ে কিনছি। সো ডেফিনেটলি আমার বাইং প্রাইস যদি 1,000 টাকা হয়, সো আমি চিন্তা করলাম যে আমি এটাকে 1,200 টাকায় বিক্রি করবো বা 1,500 টাকায় বিক্রি করবো, ধরে নিলাম 1,500 টাকায় বিক্রি করবো, রাইট? সো আমরা ভাবতেছি যে 500 টাকা আমার প্রফিট। নো, 500 টাকা ইজ নট ইউর প্রফিট। সো এখানে কিন্তু আপনার এই 1,000 টাকার উপরে আপনার ডেলিভারি চার্জ আছে, ডেফিনেটলি আপনার যে টিম আছে, টিমের চার্জ আছে। এই সব কিছুর পরে আপনাকে ক্যালকুলেট করতে হবে যে আপনি যে অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন, সেই অ্যাডভার্টাইজমেন্টের একটা চার্জ আছে। সবকিছু বাদ দিয়ে ইফ ইউ ফিল যে ইয়েস দিস প্রোডাক্ট উইল গিভ মি অ্যাটলিস্ট আ মার্জিন, তখন কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন যে আমি কোন প্রোডাক্টটা সেল করতে হবে আর কোন প্রোডাক্টটা সেল করতে হবে না। অ্যান্ড দেন সেকেন্ড, ROAS, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। সেটা কি জিনিস? সেটা হচ্ছে যে আমি যদি চিন্তা করি যে আমি আসলে আমার একটা প্রোডাক্ট সেল করতে আমার আসলে কত ডলার খরচ হচ্ছে। আমরা সবাই জানি CPA ক্যাম্পেইন আমরা করি, কনভার্সন ক্যাম্পেইন আমরা করি। সো সেখানে আমাদের ROAS-টা ক্যালকুলেট করা খুব জরুরি। ROAS-টা কিভাবে ক্যালকুলেট করবো? সেটা হচ্ছে যে আমাকে দেখতে হবে যে আমার একটা প্রোডাক্ট আমি যদি চিন্তা করি যে আমার একটা প্রোডাক্টের দাম হচ্ছে 1,000 টাকা, সো এইটার পেছনে আমার $1 করে একটা অর্ডার জেনারেট হয়। সো যখন একটা ফাইনাল অর্ডার জেনারেট হয়, তখন এটা হতে আমার $1 খরচ হয়, রাইট? সো এই ক্যালকুলেশনটা আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি আসলে $1 একটা প্রোডাক্ট সেল হচ্ছে, নাকি $1.5 একটা প্রোডাক্ট সেল হচ্ছে, নাকি $2 একটা প্রোডাক্ট সেল হচ্ছে। কখনো কখনো আমরা এটাও দেখবো যে যখন আমার প্রোডাক্টের প্রাইস 5,000 টাকা হয়ে যায়, তখন কিন্তু আমার CPA কস্ট বেড়ে যায়। তখন দেখা গেছে যে আসলে $1 আমার প্রোডাক্ট সেল হবে না, তখন এটা হয়তো $3 আমার একটা প্রোডাক্ট সেল হচ্ছে। কম প্রাইসে ডেফিনেটলি মানুষ বেশি কিনবে, তখন সেটার প্রোডাক্টের আমার CPA রেটটাও কম আসবে। সো এই ROS-টা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। ইভেন আমাদের ফেসবুকে কিন্তু এই ROS-এর আপনি সেট আপ করে দিতে পারছেন যে আপনি যদি 100 টাকা 100% হয়, আপনি ইন রিটার্ন কত চাচ্ছেন। ফর এক্সাম্পল, আপনি $100 খরচ করছেন, 100%-এর একটা অ্যামাউন্ট খরচ করছেন, সেটার আপনি 1,000 টাকার একটা প্রোডাক্ট আসলে আপনি সেল করতে যাচ্ছেন। সেই পার্সেন্টেজটা কিন্তু আপনি ফেসবুক বিজনেস ম্যানেজার আপনি সেট আপ করে দিতে পারছেন যখন আপনি কনভার্সন ক্যাম্পেইন করছেন। সো ইয়া ডেফিনেটলি আই উড সাজেস্ট, সো যখনই আমরা সেলস ক্যাম্পেইন করবো, ডেফিনেটলি এই কিছু ব্যাপার। অ্যান্ড লাস্ট থিং আই উড সাজেস্ট, অবজেক্টিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেস্টলি স্পিকিং, আমার আমরা একটা রিলস কয়েকদিন আগে দিয়েছি, যেখানে আমি ফানেলিং নিয়ে কথা বলছিলাম। সো যখনই সেলসের কথা আসবে, অলওয়েজ মেক শিওর দ্যাট ইউ আর গোয়িং উইথ দি বটম ফানেল। বিকজ বটম ফানেলের যেই অবজেক্টিভসগুলো আছে, যেটা হচ্ছে আপনার সেলস, কনভার্সন, ক্যাটালগ সেলস, সো এইগুলো কিন্তু আসলে আপনাকে অ্যাকচুয়ালি ক্যালকুলেটিভ প্রোডাক্ট সেল দিচ্ছে, নাকি আপনার আপার ফানেলের কনসিডারেশন, কতগুলো লাইক আসলো, কতগুলো মেসেঞ্জারে মেসেজ আসলো, কতজন মানুষ আমার অ্যাডটা দেখলো। ইট অ্যাকচুয়ালি ডাজন্ট কাউন্ট when your objective is sales. So yeah. Alright, our next question is like, আমরা কিভাবে একটা Facebook group কে organically grow করতে পারি? Because at the end of the day, group community is very important nowadays. So what are your suggestions on this? Right. So group, সিম্পল ভাবে যদি বলি, গ্রুপ আসলে জিনিসটা কি? গ্রুপ হচ্ছে যে যেখানে সবাই কথা বলতে পারে, রাইট? যেখানে হচ্ছে যে আমার অডিয়েন্সও আমার সাথে কথা বলবে, আমিও কথা বলবো। সো হুইচ মিনস যেখানে আমার অডিয়েন্সের কথা বলার সুযোগ আছে, সেখানে ফার্স্ট কাজ হচ্ছে আমাকে অলওয়েজ এমন কোনো টপিক রেজ করা টু দি গ্রুপ, সো দ্যাট আমার অডিয়েন্স আমার সাথে রিয়াক্ট করে, রাইট? আমরা যদি বাংলাদেশের কিছু জেনেরিক গ্রুপসগুলো আছে, যেগুলো কোনো বিজনেস ওরিয়েন্টেড না, রাইট? যেমন ট্রাফিক অ্যালার্ট বলি, বা হচ্ছে আরো কিছু গ্রুপস আছে দ্যাট উই নো, রাইট? তো এই গ্রুপসগুলোতে কি হয়? এই গ্রুপসগুলোতে কিন্তু আসলে সবাই সবাইকে হেল্প করছে, রাইট? সো গ্রুপসগুলা কেউ যদি আমরা বিজনেস ওরিয়েন্টেড চিন্তা করি, এই গ্রুপস কখনই আসলে আমরা বেটার রেজাল্ট পাবো না। তখন সবারই মনে হবে যে এখানে গিয়ে আমি প্রমোশনই দেখতে পাচ্ছি। So groups, when we'll create a group, তখন it has to be something that people are helping each other. People are sharing information. So এই জিনিসটা যদি আমরা মাথায় রাখতে পারি, ফর এক্সাম্পল আমি যদি খুব সহজভাবে ইন্টারেক্টিভ কেয়ারের কথাই বলি, সো ইন্টারেক্টিভ কেয়ারের একটা গ্রুপ আছে, রাইট? সো সেখানে কি হতে পারে? সেখানে দেখা গেছে যে স্টুডেন্টসরা তাদের নিজেদের মধ্যে ডিসকাশন করছে, কেউ একটা প্রবলেমে পড়েছে যে আমি এটা করতে গিয়ে, আমি ফেসবুক মার্কেটিং এর এই সেটআপটা করতে গিয়ে এই প্রবলেমটা পড়েছি। আরেকটি স্টুডেন্টস বা আরেকজন অডিয়েন্স সেইটা জানে, সেখানে রিপ্লাই দিল। নট নেসেসারিলি সেখানে অলওয়েজ ট্রেনারেরই থাকতে হবে। সো তারা নিজেরাই কিন্তু একটা প্রবলেম সর্ট আউট করছে। সো দ্যাট ইজ ফার্স্ট থিং। যে গ্রুপের
গ্রুপের মোটোটা খুব 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 স্পেসিফিক থাকতে হবে, যে ইটস নট নেসেসারিলি যে সবসময় আসলে আমরা বিজনেস ওরিয়েন্টেডই গ্রুপ বানাবো। ইট ক্যান বি ডিসকাশন ওরিয়েন্টেড, ইট ক্যান বি ইনফরমেশন শেয়ারিং অ্যান্ড অল। অ্যান্ড আমরা কিন্তু সবাই জানি যে আমরা আমাদের পেজের সাথে গ্রুপকে কানেক্ট করতে পারি। সো মেক শিওর যে আমরা আমাদের পেজের সাথে গ্রুপকে কানেক্ট করতেছি। যখনই যেহেতু অডিয়েন্স কোনো একটা কোয়েশ্চেন আসছে, সো কি করতেছে সে তো পেজে গিয়ে তো পোস্ট করতে পারবে না, সো সে যাতে অ্যাটলিস্ট গ্রুপে গিয়ে পোস্টটা করতে পারে, বাট সে গ্রুপটা খুঁজে পাবে কোথায়। সো বাট মেক শিওর যে অফিসিয়াল গ্রুপস, কাজ উই নো যে যখনই কোনো ব্র্যান্ড এনাফ পপুলার হয়ে যায় তখন কিন্তু অনেক গ্রুপস ওপেন হয়ে যায় পাশাপাশি। সো এটাও কিন্তু জরুরি যখন আমি পেজের সাথে কানেক্ট করে দিচ্ছি, সো ইট ইজ গিভিং দ্য অডিয়েন্স আ প্রপার ডিরেকশন যে ইয়েস দিস গ্রুপ ইজ অফিসিয়াল। সো ইয়া অ্যান্ড অফকোর্স গ্রুপ নিয়ে আমার একটা কমপ্লিট, আপনি জানেন যে কমপ্লিট একটা আমরা সেশন আমাদের কোর্সে রেখেছি, যেখানে একদম গ্রুপ ক্রিয়েশনস থেকে শুরু করে পুরো জার্নিটা এবং গ্রুপ থেকে বেটার রেজাল্টস এবং ব্র্যান্ডসগুলো আসলে কিভাবে গ্রুপ ব্যবহার করে থাকে এবং কি কি স্ট্র্যাটেজি ফলো করে থাকে। সো সেখানে আমি আসলে একটা কমপ্লিট গাইডলাইন্স কিন্তু আমাদের কোর্সে আছে, যেটা খুব শীঘ্রই সবার কাছে চলে আসবে। জি ভাই, গ্রুপস নিয়ে আমাদের আর্লি সিজন যারা মার্কেটার আছে ওদের কাছ থেকে আমরা অনেক কোয়েশ্চেন পাই। সো আই হোপ দিস ডিসকাশন উইল হেল্প দেম এন্ড অলসো আওয়ার কোর্স উইল শিওরলি হেল্প দেম। তারপর ভাই আমাদের এক্সিস্টিং স্ট্র্যাটেজি নিয়ে একটা কোয়েশ্চেন ছিল যে আমাদের আসলে ফেসবুকে কিরকম ফ্রিকোয়েন্সি মেনটেন করে পোস্ট করা উচিত। যেমন অনেক পেজে আমাদের দিনে 10-12টা পোস্ট যায়, আবার কিছু কিছু পেজ আছে 1-2টা পোস্ট যায়। সো বেস্ট স্ট্র্যাটেজিটা কি এবং আমাদের বিজনেস বুঝে কিভাবে ফ্রিকোয়েন্টলি পোস্ট করা উচিত, এই ব্যাপারে আপনার মতামত কি থাকবে? আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সারটা আমি একটু উল্টাভাবে দিতে চাই, একটু অন্য দিক থেকে দেন আমি এখানে আসবো। সেটা হচ্ছে প্রথমে অ্যাডভার্টাইজিং থেকে দেন আমি আসবো যে ফেসবুক পোস্টটা আসলে কতটুকু ফ্রিকোয়েন্টলি হওয়া উচিত। যে ডিসকাশনটা আসলে আমাদের ইন্টারেক্টিভ কেয়ারসের সিইওর সাথে হচ্ছিল জাস্ট আ উইক এগো, যে আসলে ফ্রিকোয়েন্সির ব্যাপারটা কি হওয়া উচিত। সো সেখানে আমাদের ডিসকাশন, এবং আমরাও এটা আসলে আমাদের ট্রেনিংসগুলোতে সাধারণত বলে থাকি, অ্যাডভার্টাইজিং এর একটা থাম্ব রুল হচ্ছে ফর ফেসবুক, অ্যাকচুয়ালি ফেসবুকে স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 বার। কিন্তু সেটা কিভাবে আসলে 4টা পোস্ট না, কিন্তু আসলে একটা অডিয়েন্স আমরা যখন ফেসবুক থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট প্রমোশন করব, একটা পোস্টকে যখন আমরা প্রমোট করব, উই আর সেইং যে মানুষের টপ অফ দ্য মাইন্ডে সেই প্রোডাক্টটা বা সেই সার্ভিসটা থাকার জন্য তাকে 4 থেকে 5 বার দেখানো ইজ ওকে। আদারওয়াইজ আমি যদি এর থেকে বেশি দেখাতে চাই তখন ক্রিয়েটিভ ফ্যাটিগের একটা চান্সেস থেকে থাকে। সো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, সো এখানে আমি যেটা বললাম যে যদি আমরা 4 বার দেখাই, রাইট, এই 4 বার থেকে আমি একদিনে দেখাবো? অ্যাকচুয়ালি না, এটা আমরা তখন বলছি যে একটা সপ্তাহে 4 বার দেখাবো, 4 থেকে 5 বার। নাও কামিং টু দি পয়েন্ট যে আসলে আমার ফেসবুকের পোস্ট কয়বার হওয়া উচিত সপ্তাহে, রাইট? এখন আপনি চিন্তা করেন যে আমি যদি ফেসবুকে দিনে 3 বার 4 বার পোস্ট দিয়ে থাকি, এটা আসলে কতটুকু আমার অডিয়েন্সকে হেল্প করছে? আমার অডিয়েন্সকে কি সেটা হেল্প করছে নাকি ডিস্টার্ব করছে? সে কি, যেমন আমি একটা জিনিস বলি, আমরা যদি খুব বেশি পরিমাণে ফেসবুকে যদি আসা যাওয়া না করি না, ফেসবুক পেজে পার্টিকুলারলি, তখন কিন্তু ওই পেজের পোস্ট কিন্তু আর আমার কাছে আসবে না, দো আমি ওই পেজটা লাইক দিয়ে রেখেছি, রাইট? সো যখন একটা পেজ থেকে দিনে 3 থেকে 4 বার করে পোস্ট যায়, তখন আসলে আপনি মানে আস্ক ইয়োরসেলফ, আমি অলওয়েজ অ্যাজ এ মার্কেটিয়ার যেটা করি, আই অলওয়েজ আস্ক মাই সেলফ যে এই অ্যাডভার্টাইজমেন্টটা বা এই পোস্টটা যদি আমি দেখতাম, আমি কিভাবে রিয়েক্ট করতাম? হাউ উড আই ফিল যদি আমার কাছে, আমি সাধারণভাবে চিন্তা করি ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া। আমরা আসলে সোশ্যাল মিডিয়া আসি কেন? ইদার টু গেট ইনফরমেশন, অর টু গেট এন্টারটেইনড, অর টু কানেক্ট উইথ আওয়ার ফ্রেন্ডস, রাইট? সো এই 3-4টা বা আরো কিছু হয়তো 2-3টা রিজন থাকে। সো ফেসবুক কি করতেছে, এর মাঝখানে কিছু অ্যাডভার্টাইজমেন্ট, কিছু বিজনেসের ইনফরমেশন আমাদের সাথে স্পন্সর্ড ভাবে হোক বা বিজনেসেস আমাদের সাথে শেয়ার করছে। সো ফেসবুকে কিন্তু এটা এনশিওর করতেছে যে ওর মিডিয়াটা যাতে, ওর ফেসবুক প্ল্যাটফর্মটা যাতে মানুষকে বোর না করে, মানুষ যাতে ওর প্ল্যাটফর্ম থেকে যাতে বের হয়ে অন্য প্ল্যাটফর্মে চলে না যায়। বিকজ ফেসবুক ঠিক প্রত্যেকটা ব্র্যান্ডের যেমন কম্পিটিটর আছে, এই মিডিয়ারও কিন্তু কম্পিটিটর আছে, এই ফেসবুকেরও কিন্তু কম্পিটিটর আছে। সো ফেসবুকও কিন্তু চাবে না যে তার অডিয়েন্স তার প্ল্যাটফর্ম থেকে সময় কম ব্যয় করে অন্য প্ল্যাটফর্মে বেশি সময় ব্যয় করুক। সো এই জন্য, বাট হ্যাঁ, অনেকে হয়তো আমাকে ভুল বুঝতে পারে যে দেয়ার ইজ নো থাম্ব রুল যে আসলে আমি দিনে 2টা পোস্ট করবো না 5টা পোস্ট করবো। ইট জাস্ট অ্যান এক্সপিরিয়েন্স। অ্যান্ড আমি এই জন্য বললাম যে আমি একটু ঘুরিয়ে অ্যান্সারটা করলাম যে অ্যাডভার্টাইজিং এর একটা স্ট্রাকচার আছে। সো যদি ইফ দ্যাট ইজ আ স্ট্রাকচার ফর অ্যাডভার্টাইজমেন্ট, অ্যান্ড যেহেতু পেজ
রেগুলার পোস্টের কথা বলছি, তখন আমি এই জন্য বললাম যে ইফ দ্যাট ইজ আ রুল দ্যাট উই ক্যান ফলো 4 টাইমস আ উইক অর 5 টাইমস আ উইক, তখন এই স্ট্রাকচারটা হয়তো আমরা পেজ পোস্টের ক্ষেত্রে ফলো করতে পারি। বাট ডোন্ট টেক মি ইন আ রং ওয়ে, আই এম নট সেইং যে সপ্তাহে 5টাই করতে হবে, 6টাই করতে হবে। ইটস জাস্ট সামথিং ইউ আস্ক ইউর সেলফ অ্যান্ড ইউজ ইউর কমন সেন্স দ্যাট হাউ মাই অডিয়েন্স উইল রিয়াক্ট। On the next question regarding the let's say performance of content formats. Let's say আমাদের ফেসবুকে তো অনেক ধরনের content formats আছে, so what are the best content formats right now? Like what are your suggestions? Like এখন কোন বিজনেসের কি রকম ফরম্যাট ফলো করা উচিত? So what are your takes on that? ফেসবুকে এখন যেহেতু মাল্টিপল প্লেসমেন্টস আছে, সো মাল্টিপল রেশিও থাকে, মাল্টিপল ক্রিয়েটিভস ওয়ে থাকে। যেমন আমরা জানি যে ফেসবুকের মাধ্যমে আমরা এখন ভিডিও প্রমোট করতে পারি, আমরা ক্রিয়েটিভ স্ট্যাটিক প্রমোট করতে পারি, কালেকশনস প্রমোট করতে পারি, আমরা জিফ প্রমোট করতে পারি। প্লাস এইগুলোর আবার বিভিন্ন সাইজেস আছে, রাইট? 1:1, 9:16, সো এরকম আরো বিভিন্ন সাইজেস আছে। সো এখন আসলে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড, রাইট? সো যদি আমি ক্রিয়েটিভের বেস্ট প্র্যাকটিস থেকে কথা বলি, দ্য স্ট্যান্ডার্ড ইজ, যেটা কিনা আসলে স্ট্যান্ডার্ড কেন বলছি সেটা আমি বলছি। স্ট্যান্ডার্ড কেন বলছি এটার পিছনে একটা রিজন আছে। স্ট্যান্ডার্ড ইজ 1:1 রেশিও অ্যান্ড 9:16, অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড কন্টেন্ট টাইপ ইজ ভিডিও, অ্যান্ড দ্য আপনার যে টাইম লাইনটা ইজ 6 seconds to 15 seconds. সো দিস ইজ দি বেস্ট প্র্যাকটিসেস, রাইট? এখন এটা কেন আসলে এই কন্টেন্টের স্ট্রাকচার? রিজনটা হচ্ছে ফেসবুক কিন্তু আপনাকে বলছে না যে 9:16 বা 1:1 এর বাইরেও আপনি ক্রিয়েটিভ না করতে, ও বলছে আপনি করুন, তাতে কোনো সমস্যা নেই। বাট যেটা হয়, যখন বিজনেসেসরা দিনে অনেক বেশি প্রোডাক্ট, অনেক বেশি প্রমোশন, অনেক বেশি কন্টেন্ট নিয়ে কাজ করে, তখন যেটা হয় তাদের হয়তো বা এতগুলা সাইজে ক্রিয়েটিভ ক্রিয়েট করা পসিবল হয় না। এই জন্য কিন্তু আপনি যদি ফেসবুকের প্লেসমেন্টস গুলাকে দেখেন, আপনি দেখবেন যে 1:1 এবং 9:16 ফেসবুকের ম্যাক্সিমাম প্লেসমেন্টসকে কাভার করে। এটা রিলস হোক, এটা ফিড হোক, এটা আপনার ফেসবুকের মার্কেট প্লেসের অ্যাড হোক। সো এই জন্য বলা হয় যে আপনি যখন অ্যাটলিস্ট এই দুটো অ্যাসপেক্ট রেশিও 1:1 and 9:16 ফলো করবেন, তখন ম্যাক্সিমাম প্লেসমেন্টস কাভার হয়ে যায়। বাট ইফ ইউ ক্যান ডু মোর, দ্যাট উড রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। সো দ্যাটস দ্য ফার্স্ট থিং। অ্যান্ড সেকেন্ড, আউট অফ ভিডিও, আপনার স্ট্যাটিক, কালেকশন, ক্যারাজল, এর ভিতরে কোনটা পারফর্মিং? দেখেন, খুবই সিম্পল ভাবে যদি বলি, ডেফিনেটলি সবাই জানে ভিডিও উইল পারফর্ম গুড। যে কোনো কিছুতে ভিডিও সবসময় একটা 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 টু এন্ডেড কমিউনিকেশন দেয়। ভিডিও যেটা হচ্ছে যে আমরা স্ট্যাটিকে কি হয় বা জিফে কি হয় বা কালেকশনে কি হয়, সেটা হচ্ছে আমরা একটা লেখা দেখে আমরা একটা কমিউনিকেশন পাচ্ছি। ইভেন আজকের ভিডিওর কথাও যদি বলি, রাইট, আমরা যে কথা বলতেছি, এতে কিন্তু দেখা গেছে যে আমাদের অডিয়েন্স আমাদের সাথে ইন্টারাক্ট করতেছে, কি বলতেছে একটু শুনি, রাইট? সো যখন ভিডিও যায় তখনও কিন্তু আসলে আমাদের ইনফরমেশন আমরা ভার্বালি দিচ্ছি। সো ভার্বালি যখন আমরা কথা বলি বা কোনো একটা মুভিং কিছু হয়, দ্যাট অলওয়েজ অ্যাট্রাক্ট আওয়ার অ্যাটেনশন। বাট এখানে হচ্ছে যে এখন আমরা ভাবতে পারি যে তাহলে আমি অন্ধের মতো শুধু ভিডিওই প্রমোট করে যাব, শুধু ভিডিও প্রমোট করে যাবো। ব্যাপারটা আসলে তাও না। আমাকে আমাদের অবজেক্টিভস গুলো বুঝতে হবে। যে ফানেলের কথা বলছিলাম, ইন মোস্ট কেসেস আমরা যেটা দেখেছি, মোস্ট অফ দ্য ব্র্যান্ডস যে স্ট্রাকচারগুলো ফলো করে ইন্টারন্যাশনালি বা লোকালি, অ্যাওয়ারনেসের ক্ষেত্রে তারা ইন মোস্ট কেসেস ভিডিওস কন্টেন্ট অনেক বেশি ব্যবহার করে, যেটাকে আমরা বলছি আপার ফানেল। ম্যাক্সিমাম রিচ, ম্যাক্সিমাম অ্যাওয়ারনেস, যেটাকে আমরা খুব সিম্পল ভাবে যদি বলি, টিভিতে আমরা যে অ্যাডভার্টাইজমেন্টস গুলো দেখি, রাইট, আমরা জাস্ট গেটিং দি ইনফরমেশন, দিনে 4বার 5বার যখন দেখি, তখন আসলে আমাদের মাথায় বসে যায় যে আচ্ছা এরকম একটা প্রোডাক্ট এসছে। দেন আসি যদি কনসিডারেশন লেভেলে আমাদের কালেকশনস, ক্যারাজেল, এগুলো অনেক বেশি ভালো পারফর্ম করে। কেন? বিকজ কনসিডারেশনের কাজটা কি? কনসিডারেশনের কাজটা হচ্ছে যে আমার প্রোডাক্ট নিয়ে আমি আসলে আইডিয়া দিব, আমার প্রোডাক্ট সম্বন্ধে অ্যাটলিস্ট মানুষ জানবে, সে একটু এক্সপ্লোর করবে, রাইট? তখন আমি যদি কালেকশন বা ক্যারাজেল এগুলো ব্যবহার করি, তখন ক্লিক করবে, ল্যান্ডিং এ যাবে, প্রোডাক্ট একটু দেখবে, প্রোডাক্টের কালার্স দেখবে, প্রাইস দেখবে, ডেসক্রিপশন জানবে। সো দিস ইজ মাই মোটিভ। And then finally, conversion is very tricky because you don't know how your audience will convert. So how would you know? You will know through your experience by running ads. আপনার ব্র্যান্ডের জন্য আসলে কোন ধরনের কন্টেন্ট
বেশি কাজ করে, এটা কি ক্যারাজেল কাজ করে, ফাইনালি সে আসলে কোন ধরনের কন্টেন্ট থেকে কনভার্ট হয়, সে কি ভিডিও অ্যাড দেখে বেশি কনভার্ট হয়, সে কি ক্যারাজেল দেখে বেশি কনভার্ট হয়, সেটা আপনাকে নিজে অ্যাড রান করে বের করতে হবে। এখন অনেকের কোশ্চেন আসতে পারে যে ভাইয়া মানে এটা কি বললেন, এত আমি হাজার হাজার ডলার খরচ করবো জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে আসলে কোনটা ভালো কাজ করে। ব্যাপারটা তা না, এটার সলিউশনও কিন্তু ফেসবুক দিচ্ছে। সেটাকে আমরা বলছি হচ্ছে এবি টেস্টিং। আমরা হয়তো বা ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, আমার একটা প্ল্যান আছে যে আমি $100 বাজেট করবো। সো আমি কিভাবে স্ট্র্যাটেজিটা সাজাবো, আমি $100 বাজেটের ভিতরে $10 দিয়ে আমি হয়তো একটা ভিডিও, একটা ক্যারাজেল, একটা কালেকশন, আমি 3টার সেপারেট অ্যাড সেটে আমি দুটো করে অ্যাডস দিয়ে একটা সিঙ্গেল ক্যাম্পেইন রান করলাম। অ্যান্ড দেন এবি টেস্টের মাধ্যমে আমি আইডেন্টিফাই করলাম যে কোন কন্টেন্টটা আসলে বেটার পারফর্ম করছে ফর দিস পার্টিকুলার ক্যাম্পেইন, অ্যান্ড দেন ইউ ক্যান গো ফর দি $90 উইথ দ্যাট পার্টিকুলার কন্টেন্ট। সো দিস ইজ হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড যে কোন কন্টেন্ট অ্যাকচুয়ালি উইল গিভ ইউ আ গুড রেজাল্ট। সো এক্স্যাক্টলি ভাই। সো আর নেক্সট কোয়েশ্চেন ইজ ভাই, আমার বিজনেস ম্যানেজার ঢুকলে ফেসবুক ইনসাইটসটা একটা আলাদা সেকশনই থাকে। সো এটা আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি করার ক্ষেত্রে কিভাবে বেস্ট ভাবে ইউটিলাইজ করতে পারি ভাই? বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে দেয়ার আর লট অফ ইনসাইটস। সো এটা বেস্ট ইউটিলাইজেশন কিভাবে পসিবল যদি একটু বলবেন। রাইট। সো ফার্স্ট অফ অল বেস্ট ইউটিলাইজেশন তো পসিবল, বাট আমাদেরকে আসলে বুঝতে হবে যে এটা ইউটিলাইজেশনটা আমরা করতেছি কিনা। বিকজ ফেসবুক অ্যানালিটিক্সটা আমরা ম্যাক্সিমাম মানুষ ব্যবহারই করি না। মানে আমাদের যেটা হয় যে আমরা যেটা করি, আমরা আসলে কি করি, আমরা যেটা করি আমাদের যে অ্যাডস ম্যানেজারের যে ড্যাশবোর্ড থাকে আমরা ওইটাকে অ্যানালাইজ করি। আমরা কি করি যে একটা টাইমলাইন সেট করি, আমরা গত 2 সপ্তাহ বা 1 মাসের বা 3 মাসের আমরা ড্যাশবোর্ড থেকে দেখি আচ্ছা আমার সিপিএম কত ছিল, আমার সিটিআর ক্লিক থ্রু রেট কত ছিল, আমার কি বলে সিপিএ কত ছিল, আচ্ছা ঠিক আছে আমি আসলে মনে হয় যে আমার এই ক্যাম্পেইনটা ভালো হয়েছে, লেটস ডুপ্লিকেট ইট or let's follow this structure for the next campaign. But this is not the good practice. For that we have a tool called ads reporting. প্রত্যেকটা মানুষ আমরা যখনই আমাদের বিজনেস ম্যানেজারে যাব, বিজনেস ম্যানেজারে গেলে আমরা মেনু বারে যখন ক্লিক করব তখন কিন্তু যদি আমরা খুব বেশি ফ্রিকোয়েন্ট আসা যাওয়া করি টপ বারে অ্যাডস রিপোর্টিং চলে আসবে। আর যদি আমরা ফ্রিকোয়েন্টলি অ্যাডস রিপোর্টিং ইউজ না করি, আমাদেরকে একটু কষ্ট করে স্ক্রল ডাউন করতে হবে, সেখানে অ্যাডস রিপোর্টিং নামে একটা অপশন আছে। আমরা যদি সেখানে ক্লিক করি, সেইখানে কিন্তু আপনার গত 1 থেকে 2 বছরে যত ক্যাম্পেইন আপনি রান করেছেন এবং যত ধরনের ম্যাট্রিক্স দ্যাট ইউ ফিল দ্যাট ইউ শুড অ্যানালাইজ, সব ইনফরমেশন কিন্তু সেখানে আছে। আচ্ছা এবার আমি আসি যে আমরা ইউটিলাইজটা করলাম। সো আই উড অলওয়েজ সাজেস্ট দ্যাট অলওয়েজ গো অ্যাডস ম্যানেজার, অ্যাডস রিপোর্টিং, সি যে আসলে আপনার এই গ্রাফটা কেমন ছিল অ্যাডভার্টাইজিং এর, so that you can go do a better advertising. Now আমি আসলে এটাকে কিভাবে ইউটিলাইজ করব, রাইট? সো মোটা দাগে যদি বলি, অলওয়েজ এটা আমি কিছু ম্যাট্রিক্সের কথা বলছি যেটা কিনা আপার ফানেল হোক, মিডল ফানেল হোক বা বটম ফানেল হোক, যেই ম্যাট্রিক্সগুলো উইল অলওয়েজ গিভ ইউ আ গুড আন্ডারস্ট্যান্ডিং যে ওয়েদার মাই ক্যাম্পেইন ইজ গুড অর ব্যাড, ওয়েদার আই এম ডুইং দ্য গুড ক্যাম্পেইন অর ব্যাড ক্যাম্পেইন। ফার্স্ট অফ অল অলওয়েজ চেক ইউর সিটিআর। হোয়াট ইজ সিটিআর? ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেটটা কি আসলে? ক্লিক থ্রু রেটটা হচ্ছে আমি যেই কন্টেন্টটা পাবলিশ করেছি আমার অডিয়েন্সের সাথে কানেক্ট করার জন্য, সেই কন্টেন্টটা 1000 মানুষ দেখলো এবং 1000 জনের ভেতরে কতজন ক্লিক করলো। ফর এক্সাম্পল 1000 মানুষ দেখছে, ক্লিক করেছে 20 জন। অন দি আদার হ্যান্ড 1000 মানুষ দেখছে, ক্লিক করছে 100 জন, রাইট? সো এই দুইটার ভিতরে কোনটা বেটার? সো ডেফিনেটলি যারা 100 জন ক্লিক করেছে তারা ওই কন্টেন্টটা আমি আমার ক্যাম্পেইনের জন্য নিব। সো এখন কোশ্চেন আসতে পারে যে অনেকের যে ভাই আমি তো কনভার্সন ক্যাম্পেইন করতেছি, আমার কন্টেন্টে ক্লিক দিয়ে আমার কি কাজ? আমি তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেছি, আমি কনসিডার ক্যাম্পেইন করছি, আমার আলটিমেট গোল তো হচ্ছে যে আমার ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টটা কিনবে, আমার আলটিমেট গোল তো হচ্ছে ও মেসেঞ্জারে ক্লিক করবে। সো ওই জন্য বললাম যে মোটা দাগে যদি আপনি কোন কন্টেন্টটা বা আপনার ক্যাম্পেইনটা আসলে ভালো না খারাপ পারফর্ম করছে সেটা বোঝার জন্য সিটিআরটা, ক্লিক থ্রু রেটটা বোঝা খুব জরুরি। এটা হচ্ছে ফার্স্ট। অ্যান্ড দেন সেকেন্ড, ফ্রিকোয়েন্সি ক্যাম্প। আপনি ফ্রিকোয়েন্সিটা দেখবেন যে একটা ক্যাম্পেইন যখন আমি রান করলাম সেটাকে কতজন মানুষ দেখেছে, লাইক অ্যাভারেজে একজন মানুষকে এটাকে 2 থেকে 3 বার দেখেছে নাকি 4 থেকে 5 বার করে দেখেছে। এই ফ্রিকোয়েন্সিটা আমাদের দেখাটা জরুরি, বিকজ এই ফ্রিকোয়েন্সির উপরে আমার অনেক কিছু নির্ভর করে। কিরকম?
ধর একটা এক্সাম্পল স্বরূপ যদি দিই, আপনি দুটো ক্যাম্পেইন রান করছেন, সো দুটা ক্যাম্পেইনের ভেতরে একটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 3বার দেখছে, দেখার পরে আমি অ্যাভারেজের কথা বলছি যে পুরো ক্যাম্পেইনটা শেষ হলো অ্যান্ড দেন আপনাকে 3বার দেখার পরে দুজন মানুষ কিনেছে, সো আমি প্রতি 3বারে দুজন মানুষ আমার একটা অর্ডার জেনারেট করেছে। অন দি আদার হ্যান্ড আরেকটা ক্যাম্পেইনে দেখা গেছে যে 5বার দেখেছে অ্যান্ড একজন কনভার্ট হয়েছে। এখন নাও ইউ টেল মি, 3বার দেখার পরে দুজন কিনেছে আর 5বার দেখার পরে একজন কিনেছে, কোন ক্যাম্পেইনটা ইউ ফিল যে বেটার পারফর্ম করেছে? আই এম আস্কিং টু ইউ। হ্যাঁ ভাইয়া, I guess 5বার দেখে যে কিনছে, I guess that's more like expensive for me, so first one is a better option. রাইট, নাও ইফ আই টেল ইউ যে এইখানে এই ফার্স্ট ক্যাম্পেইনে আমার সিপিএ রেট ছিল ফর এক্সাম্পল $3 আর এইখানে আমার সিপিএ ছিল $2, নাও হোয়াট ইউ সে, হুইচ ওয়ান ইজ গুড, ফার্স্ট ওয়ান আর সেকেন্ড ওয়ান? হ্যাঁ, কস্টটা তো সেকেন্ডটাতেই কম, so I will go for the second option. সো দিস ইজ সামথিং, বাট অ্যাকচুয়ালি না। আপনার হয়তো এখন মনে হচ্ছে যে আমার ওটাতে তো কস্ট বেশি, ওটাতে আমার $3 নিয়ে গেছে, এটা তো আমার $2 নিয়েছে, সো ডেফিনেটলি আমার এই ক্যাম্পেইনটা ভালো না। এটা ডিপেন্ড করবে যে আপনার ক্যাম্পেইনটা কতটুকু সময়ের জন্য চলেছে। হয়তো বা আপনি যে টাইমলাইনের জন্য দিয়েছেন ওই টাইমলাইনে খুব অল্প সময়ে মানুষ কিনেছে বলে দেখা গেছে যে আপনার সিপিএটা বেশি হয়ে গেছে ওইটাতে, বাট পরবর্তীতে দেখবেন আপনি যখন এই ক্যাম্পেইনটা আপনি লং রানে রান করবেন, যদি আপনি ফর এক্সাম্পল এই সেম ক্যাম্পেইন আপনি 5 দিনের জন্য রান করেছেন, মেবি ইউ ফিল লাইক সেকেন্ডটা ওয়াজ গুড, বাট যখন আপনি লং রানে একটা ক্যাম্পেইন 20 দিনের জন্য 25 দিনের জন্য রান করবেন, দেখবেন একটা সময় গিয়ে এইটার সিপিএটা কমে এসেছে, বিকজ আপনার সিটিআরে ফ্রিকোয়েন্সিতে এটা বেটার পারফর্ম করছে। সো ওই জন্যই বললাম যে মোটা দাগে আমাদেরকে সিটিআর, ফ্রিকোয়েন্সি, সিপিএ এই ব্যাপারগুলো যদি আমরা খুব ভালোভাবে আইডেন্টিফাই করি, এবং আমাদের অ্যাডস ম্যানেজার কিন্তু আপনাকে সেই রিপোর্টসগুলো ব্রেকডাউন করে করে দিচ্ছে, সেই ব্রেকডাউনস করে করে যদি আমরা এই ডেটাগুলোকে নিয়ে একটু অ্যানালাইসিস করি, আমরা অলওয়েজ দেখবো যে আমরা আসলে অ্যাকচুয়াল রেজাল্টটা পাচ্ছি যে কোন অডিয়েন্সটা, কোন ক্যাম্পেইনটা আসলে আমার জন্য ভালো পারফর্ম করছে। জি ভাই, I guess that clears a lot of confusions, because Facebook Insights দেখতে গেলে আসলে অনেকই কনফিউজিং লাগে, সো আমাদের লার্নারও I guess অনেক বেশি বেনিফিট পাবে এই ডিসকাশন থেকে। সো নেক্সট ভাই আমাদের কোশ্চেন হচ্ছে যে বেস্ট প্র্যাকটিসেস ফর অ্যাড ক্রিয়েটিভস, বিকজ আমরা জানি যে ক্রিয়েটিভিটি অনেক বেশি ম্যাটার করে অ্যাডভার্টাইজিং ক্ষেত্রে, অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্মে ইট ম্যাটার্স আ লট। সো মাই কোশ্চেন ইজ লাইক করার জন্য what are the best practices, because creativity matters a lot here, right? So what are your suggestions? Yeah, সো এখানে আমি যদি খুব সিম্পল ভাবে বলি, ক্রিয়েটিভিটি আসলে ক্রিয়েটিভ জিনিসটা এমন না, এটা আসলে আপনি বেস্ট ওয়ে কি, বেস্ট সলিউশন কি, এটা কোনটা করলেই আসলে এটা এনশিওর করবে আমার বেস্ট রেজাল্ট, এটা আই ডোন্ট থিঙ্ক, আই মিন আমি তো অনেক সাধারণ মানুষ, অনেক সাধারণ মার্কেটিয়ার, আই ডোন্ট থিঙ্ক কোনো অনেক বড় মার্কেটিয়াররাও যারা আছে তারা আসলে এটাকে এত কনফিডেন্টলি বলবে, বিকজ ক্রিয়েটিভিটি ইজ অল অ্যাবাউট হাউ ইউ আর কানেক্টিং উইথ ইউর অডিয়েন্স। কখনো কখনো অনেক সিম্পল জিনিসও কিন্তু অনেক অডিয়েন্সের সাথে কানেক্ট করে, কখনো কখনো অনেক কমপ্লিকেটেড, অনেক স্ট্র্যাটেজি ছিল এই ক্রিয়েটিভটা বানানোর পেছনে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যাচ্ছে যে কি ব্যাপার, এটার কোনো রিয়াকশন নাই। সো এটার আসলে কোনো থাম্ব রুল নাই যে আসলে কি করলেই আমার আসলে রেজাল্ট হবে, বাট হ্যাঁ যেটা আমি ফ্রম আ প্ল্যাটফর্ম পার্সপেক্টিভ যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল মোবাইল ফার্স্ট ক্রিয়েট করা, মোবাইল ফার্স্ট ক্রিয়েটিভ। আমরা ফেসবুক সবসময় এটাকে এমফাসাইজ করে মোবাইল ফার্স্ট ক্রিয়েটিভ আসলে বলতে কি বোঝাচ্ছি, আপনি জাস্ট সিম্পল ভাবে ভাষা চিন্তা করেন। আমি যে একটু আগে একটা ডেটা দিলাম যে বাংলাদেশে 4 থেকে 5 কোটি মানুষের মতো ফেসবুক ইউজার আছে, আউট অফ দিস ইউজার কতজন মানুষ আসলে ডেস্কটপ ব্যবহার করে ফেসবুক ব্যবহার করে? ম্যাক্সিমাম মানুষ কিন্তু মোবাইলই ব্যবহার করে, রাইট? সো মোবাইল থেকেই ফেসবুকটা ব্যবহার করছে। সো এই জন্য আমার ক্রিয়েটিভটা যতটা মোবাইল ফ্রেন্ডলি হবে, মোবাইল অপটিমাইজড হবে, ততটা বেটার। এখন মোবাইল অপটিমাইজের ভিতরে আর কি থাকতে পারে, সেটা হচ্ছে যে ফেসবুক বলে থাকে ফর বেটার গ্র্যাবিং ইউর অ্যাটেনশন ফর আ বিজনেস, পুট ইউর ব্র্যান্ড আর্লি। ব্র্যান্ড আর্লি বলতে কি বোঝাচ্ছে, সেটা হচ্ছে যখনই আমরা কোনো ক্রিয়েটিভ বানাবো, ফেসবুক বলছে আমার ভিডিওটা যদি বা আমার কন্টেন্টটা যদি 5 সেকেন্ডস, ভিডিওটা যদি 5 থেকে 7 সেকেন্ডসের হয় বা 10 সেকেন্ডসের হয়, বা কন্টেন্টটা যদি একটা স্ট্যাটিক হয়, মেক শিওর আমার ব্র্যান্ডের লোগোটা বা ব্র্যান্ডটা যাতে শুরুতেই মানুষের চোখে পড়ে।
সো ব্র্যান্ড ভিজিবিলিটি 2 থেকে 3 সেকেন্ডসের মধ্যে চলে আসাটা ইজ আ পজিটিভ সাইড, রাইট? কজ আমরা যেটা হয় যে আমরা যখন একটা প্রোডাক্ট দেখি, পরবর্তীতে যদি আমি চিন্তা করি যে আমি আসলে পরে কিনবো প্রোডাক্টটা, তখন কিন্তু আমরা আসলে ওই ব্র্যান্ডের নাম দিয়ে আসলে ফেসবুকে সার্চ করি। আমার যদি ব্র্যান্ডের নামটাই মনে না থাকে, তখন আসলে আমি কিভাবে আসলে সার্চ করবো, রাইট? অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে ওই যেটা বললাম কিছুক্ষণ আগে, অ্যাসপেক্ট রেশিওটা মেনটেন করা, স্পেসিফিক। যদি একেবারেই না পারি, অ্যাটলিস্ট 1:1, 9:16 ইজ দি মোস্ট কমন অ্যাসপেক্ট রেশিও, যেটা কিনা ফেসবুকের ম্যাক্সিমাম প্লেসগুলোকে কাভার করবে, এটাকে এনশিওর করে ফেলা। আর হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে স্পেসিফিকলি ফর ভিডিওস মেকিং এর জন্য। যখন আমরা কোনো ভিডিও কন্টেন্ট বানাবো, তখন আমরা চেষ্টা করব, এটাকে বলে সাউন্ড অফ স্ট্র্যাটেজি। হোয়াট ইজ সাউন্ড অফ স্ট্র্যাটেজি? আপনি যদি চিন্তা করেন যে আমরা যদি কখনো স্ক্রল আপ ডাউন করি, আমাদের কিন্তু ভিডিওসগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু অন হয়ে যায়, আই মিন অডিও কিন্তু অন হয়ে যায় না, রাইট? যখন আমরা সাউন্ড বাটনে ক্লিক করি, তখন অডিও ক্লিক। সো ওইটুকু পার্টিকুলার সময় যে মেসেজটা আসলে ভিডিও থেকে দেওয়া হচ্ছে, ওই মেসেজটা কিন্তু আমরা মিস করতেছি। সো এই জন্য ফেসবুক অলওয়েজ বলে যে আমরা সাবটাইটেলের মতো হোক অথবা আমরা গ্রাফিক্সের মতো হোক, যেই কথাটা আমরা বলছি সেটা যাতে পপ আপ হয় স্ক্রিনে, সো দ্যাট মানুষ মেসেজটা ইনস্ট্যান্টলি নিতে পারে, অ্যান্ড দেন সে হয়তো বা সাউন্ডটা অন করে বা অডিওটা অন করে সেই মেসেজটা কালেক্ট করতে পারে। সো আই থিঙ্ক দিজ আর দি সাম অফ দি টুলস, অ্যান্ড অ্যাকচুয়ালি দিস ইজ নট এই তিনটাই না, আরো অনেকগুলো আছে আসলে এই ধরনের স্ট্র্যাটেজি। আমাদের কন্টেন্টের উপরেও আপনি যেটা জানেন যে আমরা কিন্তু একটা কমপ্লিট সেশন, প্রায় আমার যেটা মনে হয় যে আমরা অলমোস্ট 2টো মডিউল কাভার করেছি, যেখানে আমরা কন্টেন্টটা কিভাবে ফেসবুকে আমরা ডেভেলপ করব, অ্যান্ড শুরুটা কিভাবে হবে এবং শেষটা কিভাবে হবে। শুরুটা যদি আমি ফর এক্সাম্পল এক ধরনের ভিডিও দিয়ে করি, হয়তো দেখা যাবে যে শেষটা আমার ওই ধরনের ভিডিওতে আসে না। অন দি আদার হ্যান্ড, কি বেস্ট প্র্যাকটিসেস গুলো ফলো করবো, অ্যান্ড ক্রিয়েটিভিটির ক্ষেত্রে কোন ধরনের জিনিসগুলো আমরা একটু ফলো করবো। সো ইয়া, অ্যান্ড অবভিয়াসলি এখানে আই অলওয়েজ সাজেস্ট যে স্পেশালি ফর দি গ্রাফিক ডিজাইনার্স, দে হ্যাভ lot of creativity. They know actually what should be the exact ratio, how creativity should be, I mean creativity কিভাবে হওয়া উচিত। বাট অনেক সময় হয় কি যে আমরা অনেক বেশি ক্রিয়েটিভিটি ব্যবহার করতে গিয়ে অনেক সময় প্ল্যাটফর্মের বেস্ট প্র্যাকটিসেস গুলো মিস করি। সো তখন I would request to the গ্রাফিক ডিজাইনার্স, তারা যদি আসলে প্ল্যাটফর্মের যেই থাম রুলগুলো আছে বা প্ল্যাটফর্মের যেই সাইটসগুলো আছে যেগুলো ফলো করা উচিত, সো আমার মনে হয় যে এই কোর্সটা আসলে গ্রাফিক ডিজাইনারদেরও জন্য অনেক বেশি হেল্প করবে বা ভিডিওগ্রাফারদের জন্য হেল্প করবে, যেখানে আসলে আমরা কন্টেন্ট নিয়ে ফেসবুকের যে বেস্ট প্র্যাকটিসেসগুলো, ফেসবুক কিভাবে গেলে আসলে বেটার রেজাল্টস দেয়, কি ধরনের কন্টেন্টস গেলে বেটার রেজাল্টস দেয়, এই পুরো বিষয়টা কিন্তু আমাদের ওই কোর্সটাতে আমরা কভার করেছি। সো আই থিঙ্ক গ্রাফিক ডিজাইনার্স will also be very will find help from this course as well. এক্স্যাক্টলি ভাই, আই থিঙ্ক ভাই ক্রিয়েটিভিটির ক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের অলওয়েজ একটা কোশ্চেন থাকে যে হাউ ডু উই অ্যাভয়েড কন্ট্রোভার্সি অ্যান্ড লেটস সে ক্রিয়েট এনগেজিং কন্টেন্ট অ্যাজ ওয়েল। সো এটার ক্ষেত্রে আপনার টিপস কি থাকবে? বিকজ ক্রিয়েটিভিটি ইজ লাইক ভেরি সাবজেক্টিভ, তাই না? সো অডিয়েন্স অনেক সময় হয়তো বা অ্যাকসেপ্ট নাও করতে পারে। সো সেক্ষেত্রে হোয়াট উড বি ইয়োর সাজেশনস? ফার্স্ট অফ অল সাজেশন হচ্ছে এই ধরনের কিছু করলে ডিলিট করে ফেলেন, যেটা কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে, রাইট? আচ্ছা, এটা জাস্ট লেটস কিপ দ্য ফান অ্যাসাইড। সো যেটা বলছিলাম যে আসলে হ্যাঁ, আমরা অনেক সময় যেটা করি, কিছু কন্টেন্ট কিন্তু আমরা পাবলিশ করে ফেলি যেটা কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে ফেলে, আমাদের পেজ দিয়ে আমরা প্রমোটও করে ফেলি। আচ্ছা, ফার্স্ট অফ অল এই ধরনের কোনো কিছু যদি ফেসবুকের পলিসি কিন্তু ইজ ভেরি স্ট্রিক্ট। আমরা রিসেন্ট টাইমে হয়তো নোটিস করেছি যে ফেসবুকে আমরা অনেক ধরনের কন্টেন্ট আপলোড করার পরে দেখা যায় যে আমার অ্যাড অ্যাকাউন্টই রেস্ট্রিক্টেড হয়ে গেছে, আমার পেজও রেস্ট্রিক্টেড হয়ে গেছে, বিকজ অফ দি কন্টেন্ট অ্যাকচুয়ালি। বিকজ ফেসবুক কিন্তু দেখছে আমার বিহেভিয়ার, আমার বিজনেসের বিহেভিয়ার আমার কন্টেন্টের মাধ্যমে। সো আমার সাজেশন থাকবে সবসময় ফার্স্ট অফ অল ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডটা খুব ভালোভাবে পড়া, যে আসলে কি ধরনের কন্টেন্ট আমাদের দিলে ফেসবুক আমাকে ফার্স্ট অফ অল রেস্ট্রিক্ট করে দিবে। আমি সবসময় আমি যখন HTTP ছিলাম, আমাদের কাছে একটা কমন প্রবলেম আসতো, সেটা হচ্ছে যে আমার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে গেছে, আমার পেজ রেস্ট্রিক্ট হয়ে গেছে, তার থেকেও বড় বিষয় আমার পার্সোনাল প্রোফাইলও রেস্ট্রিক্ট করে দিয়েছে ফেসবুক। আমরা যখন এটাকে ইনভেস্টিগেট করতাম, ফেসবুকের সাথে যখন ডিরেক্ট কথা বলতাম, বিকজ উই হ্যাড অ্যাক্সেস টু ফেসবুক, আমরা যখন ফেসবুকের সাথে কথা বলতাম, ম্যাক্সিমাম সময় দেখা যেত ফেসবুকের স্ট্যান্ডার্ড ফলো করা হয়নি। একটা খুব কমন এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আমি জানি অনেকেই হয়তো এটা জানে, সেটা হচ্ছে যে আমরা ফেসবুকের একটা স্ট্যান্ডার্ড আছে, সেটা হচ্ছে যে বিফোর অ্যান্ড আফটার কোনো
কন্টেন্ট আপলোড করা যাবে না। আচ্ছা, বিফোর অ্যান্ড আফটার বলতে কি বোঝাচ্ছে এখানে? আমরা কিন্তু অনেকেই দেখি যে এই ধরনের অ্যাডস আমরা দেখে থাকি, রাইট? যে এই 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 পার্টিকুলার এক্সারসাইজটা করার পরে আপনি বিফোরে ছিলেন হচ্ছে এই সাইজ, আপনি আফটারে হয়ে গেছেন এই সাইজ, আপনি স্লিম হয়ে গেছেন, বিফোর অ্যান্ড আফটার। দেন আমরা অনেক সময় দেখা যায় যে আমরা এই ধরনেরও দেখি যে আপনি এই ধরনের কন্টেন্ট আপলোড করলে, এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার আগে দেখতে এরকম ছিলেন, পরে দেখতে এরকম হয়ে যাবে। সো রাইট, সো আমরা কিন্তু এই স্ট্যান্ডার্ডসগুলো, কমিউনিটি স্ট্যান্ডার্ডসগুলো অনেকে জানিই না। ফেসবুক কিন্তু এই কারণগুলোতে শুধু যে আপনার অ্যাডটাকে ডাউন করবে তা না, আপনার বিজনেস ম্যানেজারকে ডাউন করবে, আপনার পেজকে ডাউন করবে এবং আপনার অ্যাকাউন্টকেও ডাউন করবে। সো ফার্স্ট সাজেশনস উইল অলওয়েজ বি কমিউনিটি স্ট্যান্ডার্ড ফলো করা, যে কোন কোন বিষয়গুলো আসলে ফেসবুক করতে না করেছে, যেটা কিনা ফেসবুক মনে করে অডিয়েন্সের জন্য ইজ নট ভেরি অ্যাট্রাকটিভ। সো এটা ফলো করা, যেটা কিনা অডিয়েন্স, আলটিমেটলি ফেসবুকের কাছে ডেটা আছে, সো ফেসবুক জানে কোন জিনিসগুলো ফেসবুক আসলে এটাকে অফেন্সিভ মনে, আই মিন অডিয়েন্সের কাছে অফেন্সিভ হয়। সো ওই ধরনের কন্টেন্টসগুলো আপলোড না করা। অ্যান্ড দেন ইটস ইউর সেলফ, যে কোন ধরনের কন্টেন্ট আমার অডিয়েন্স আমার সাথে রিয়াক্ট করেছে। আমরা যখন ডেফিনেটলি আমরা যখন একটা পেজ রান করি, আমরা কিন্তু একটা 1 বছর 2 বছর যাবত একটা পেজ কিন্তু ইজ কাইন্ড অফ একটা বেবির মতো, রাইট? একটা নিউবর্ন বেবিকে আমরা ধীরে 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 বড় করতেছি। 1 বছর 2 বছর ও যখন হাঁটতে শেখে, তার আগ পর্যন্ত কিন্তু ওকে আমরা খুব আস্তে ধীরে করে কিন্তু আমরা ওকে বড় করতেছি। একটা পেজও কিন্তু তাই, এটাকেও কিন্তু আমরা ধীরে ধীরে একটু একটু করে কিন্তু এটাকে বড় করতেছি। সো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, জাস্ট ইনস্ট্যান্ট লক্ষ লক্ষ লাইকস অ্যান্ড ফলোয়ার্সের আশায় এমন কোনো কন্টেন্ট আমি দিব না যেটা কিনা আমাকে হয়তোবা আজকে হয়তোবা আমাকে আমার ফেসবুকের ফলোয়ার আছে 40টা বা 50টা, সেটা হয়তো ধাপ করে 1 মিলিয়ন চলে আসবে। প্রথমত তো এটা হবে না, বিকজ ডেফিনেটলি কোনো বেবি আসলে আপনি যতই ওকে হেলদি ফুড খাওয়ান, নট নেসেসারিলি ও হাঁটা শুরু করবে, রাইট? ইদার সে অসুস্থ হয়ে যাবে। সো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা টাইম লাইন আছে। সো ইউ নিড টু গিভ দ্যাট টাইম, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য বিহেভিয়ার, যে আমরা যেমন ঠিক যেমনভাবে আমরা বিহেভিয়ার বোঝার চেষ্টা করি আমাদের অডিয়েন্সের, আমাদের পেজের। সো আমাদের পেজের বিহেভিয়ার কিন্তু আমরা বুঝতে চাই আমাদের অডিয়েন্সের থেকে। সো ইউ শুড গিভ টাইম টু ইউর পেজ টু আন্ডারস্ট্যান্ড যে কোন ধরনের কন্টেন্ট আমার অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করে, কোন ধরনের কন্টেন্ট আমার অডিয়েন্সের কাছে অফেন্সিভ। সো এইগুলো অ্যাভয়েড করা। So definitely community standards এর উপরে we have a long discussion. এটা আসলে it's something like that, it's always gets updated from Facebook. So সব সময় community standards গুলো ফলো করা, and of course আপনার অডিয়েন্সের সাথে কানেক্টেড থাকা, and that will give you a good answer যে আসলে কি করা উচিত। এক্স্যাক্টলি ভাইয়া। আর নেক্সট কোয়েশ্চেন ইজ ভাইয়া, আমি যখন আমার মার্কেটিং ফ্রেন্ডদের সাথে কথা বলি, তারা অলওয়েজ একটা জিনিস কমপ্লেন করে, টার্গেটিং। সো হাউ ডু উই ডু লাইক দ্য প্রপার টার্গেটিং ফর আওয়ার ফেসবুক ক্যাম্পেইনস? লেটস সে ফেসবুকে মার্কেটিং করতে গেলে, লাইক হোয়াট আর দ্য বেস্ট প্র্যাকটিসেস ফর টার্গেটিং? হোয়াট আর ইউর থটস? রাইট, সো আসলে টার্গেটিং এর হচ্ছে কি, টার্গেটিং it's a strategy, আসলে it's a long term strategy, রাইট? সো আমি যদি এখন আপনাকে বলি যে আপনি কালকে থেকে লুকাইলাইক অডিয়েন্স করা শুরু করেন, ইট ডাজন্ট গো উইথ দিস স্ট্র্যাটেজি। কালকে থেকে আপনি রিটার্গেটিং করে যারা অলরেডি ভিজিট করছে তাদেরকে টার্গেট করা শুরু করেন, ইট ডাজন্ট গো উইথ দিস স্ট্র্যাটেজি। সো ইটস এ স্ট্র্যাটেজি, আসলে ইটস এ জার্নি। সো জার্নিটা কিরকম হয়? সো এটা হচ্ছে যারা একেবারে কমপ্লিটলি নিউ ফেসবুক বিজনেসে, তাদের জন্য এক ধরনের স্ট্র্যাটেজি। যারা আসলে মিড রেঞ্জে আছে, যাদের অলরেডি দেখা গেছে হয়তো বা 50K বা 100K বা 20K ফলোয়ার্স আছে, তাদের জন্য এক ধরনের স্ট্র্যাটেজি। যারা হয়তো বা দেখা গেছে অলরেডি এস্টাবলিশড এনাফ, তাদের জন্য এক ধরনের স্ট্র্যাটেজি। ইভেন যেমন ফর এজেন্সি ব্যাকগ্রাউন্ড, যারা এজেন্সিতে থাকে, ইভেন তারাও কিন্তু আসলে দেখা যায় যে ব্র্যান্ডসগুলোর জন্য এক ব্র্যান্ডের জন্য এক ধরনের টার্গেটিং স্ট্র্যাটেজি ফলো করে, আরেক ধরনের ব্র্যান্ডের জন্য এক ধরনের টার্গেটিং স্ট্র্যাটেজি ফলো করে। যেমন দেখা গেছে, একটা এক্সাম্পল স্বরূপ যদি দেই, আপনি দেখবেন যে ই কমার্সগুলোর ক্ষেত্রে মোস্টলি রিটার্গেটিং উইল অলওয়েজ গিভ ইউ আ গুড রেজাল্ট অ্যান্ড গুড রিটার্ন অ্যান্ড গুড সিপিএ। অন দি আদার হ্যান্ড আপনার হচ্ছে যে ব্র্যান্ড যারা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে চায়, যারা হচ্ছে মোস্টলি টপ অফ দ্য মাইন্ডে থাকতে চায়, যারা হচ্ছে জাস্ট টু লেট পিপল নো অ্যাবাউট দেয়ার প্রোডাক্ট, তাদের জন্য কিন্তু মোস্টলি আপনি যত ব্রড রাখা যায় অডিয়েন্স, রাইট, যত রেস্ট্রিক্ট কম করা যায় অডিয়েন্স। অন দি আদার হ্যান্ড আপনি যখন দেখবেন যে যারা হচ্ছে ফেসবুক মার্কেটিং করছেন, যারা শুধু ফেসবুকে অ্যাডভার্টাইজ করছেন, তাদের হয়তো বা কোনো দেখা গেছে ফিজিক্যাল কোনো স্টোর হয়তো বা তাদের নেই, তাদের ফেসবুক পেজ থেকে তারা বিজনেস করছে। তারা মোস্টলি কি চায়? তারা মোস্টলি চায় হচ্ছে যে আমার মেসেঞ্জারে আমাকে কানেক্ট করবে, অথবা আমাকে ফোন কলে আমাকে কল করবে,
রাইট? তাদের জন্য হয়তো এক ধরনের স্ট্র্যাটেজি, তারা হয়তো যেটা করতে পারে, তারা হয়তো বা তাদের যে রিটার্গেটিং বা যেটাকে কাস্টম অডিয়েন্স বলি, তারা হয়তো বা তাদের ফেসবুক যারা প্রিভিয়াসলি ভিজিট করেছে, প্রিভিয়াসলি লাইক করেছে বা কোনো ফেসবুক ভিডিও ভিউ করেছে, তাদেরকে রিটার্গেট করা। হ্যাঁ, সো কিন্তু ই কমার্সের জন্য কিন্তু তাদেরকে রিটার্গেট করলে মে নট ওয়ার্ক। ই কমার্সের জন্য রিটার্গেট করতে হবে টু দোজ যারা অ্যাকচুয়ালি ওয়েবসাইটে এসেছিল। সো এটা আসলে ইটস সামথিং দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে আসলে কোন ধরনের টার্গেটিং আপনার জন্য বেস্ট, কোন ধরনের বিজনেস মডিউল আপনার জন্য আছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, বাট আপনি যদি স্টিল আমাকে জিজ্ঞেস করেন যে টপ 3 স্ট্র্যাটেজি কি হবে টার্গেটিং এর জন্য, আমি বলবো টপ 3 স্ট্র্যাটেজি হচ্ছে অ্যালাইন উইথ দি অবজেক্টিভ অ্যান্ড ইয়োর টার্গেটিং। আপনার অবজেক্টিভ যদি হয় কনভার্সন, ইউর টার্গেটিং হ্যাজ টু বি অ্যাকর্ডিং। আপনার অবজেক্টিভ যদি হয় ভিডিও ভিউজ, ইউর টার্গেটিং হ্যাজ টু বি অ্যাকর্ডিংলি। আপনার অবজেক্টিভ যদি হয় অ্যাওয়ারনেস, ইউর টার্গেটিং হ্যাজ টু বি অ্যাকর্ডিংলি। অ্যান্ড দেন আপনার এখন যদি আমি ফেসবুকের থাম্ব রুল যদি বলি, ফেসবুক সবসময় বলে, ফেসবুক রিকমেন্ডেড সেটা হচ্ছে কিপ ইউর অডিয়েন্স ব্রড। সো এটা হচ্ছে ফেসবুকের সাজেশন, রাইট? সো এই সাজেশনস গুলো ডেফিনেটলি আই থিঙ্ক বেসড অন ইয়োর বিজনেস মডিউল, ক্লায়েন্টস স্ট্রাকচার আপনাকে আইডেন্টিফাই করতে হবে। বাট হ্যাঁ, যদি আপনি আপার ফানেল থাকেন, আই উড সাজেস্ট গো উইথ দি ব্রড অডিয়েন্স। আপনি যদি কনসিডারেশন লেভেলে থাকেন, হুইচ ইজ মিড ফানেলে যদি থাকেন, আই উড সাজেস্ট কিপ বোথ অ্যাডসেট দুটো রাখেন, একটাতে আপনি ব্রড রাখেন, আরেকটাতে আপনি আপনার রিটার্গেট করেন টু দোজ যারা অলরেডি আপনার পেজে বা আপনার পেজের সাথে অলরেডি রিয়াক্ট করেছে কোনো না কোনো ওয়ে। ইট ক্যান বি উইথ লাইকস, ইট ক্যান বি উইথ শেয়ার, ইট ক্যান বি উইথ ভিডিও ভিউজ ফর দি কনসিডারেশন পিপল। অ্যান্ড ফর দি কনভার্সন এন্ড, আই উড সাজেস্ট মিক্স দিস থ্রি। Go with the broad first, and then also যারা আপনার সাথে কানেক্ট করেছে প্রিভিয়াসলি ইন ইউর পেজ, and then go with the people যারা আপনার ওয়েবসাইটে কানেক্ট করেছে। But always keep your campaign in a CBO mode, which is campaign budget optimization. So campaign budget optimization টা কি, যে এই যে আমি যে বললাম তিনটার কথা, সো এখন কোনো কারণে আপনি এখানে $20 দিলেন, এখানে আপনি দিলেন হচ্ছে $20, এখানে দিলেন $20, এটা সিবিও হলো না। আপনি পুরো ক্যাম্পেইনের জন্য একসাথে করে আপনি $60 দিবেন, যেই অডিয়েন্স ভালো পারফর্ম করবে সেখানে স্পেন্ডটা হবে। So this is something, a very basic structure that I would suggest to people to follow while targeting. And of course Facebook এ তো specific interest based, behavior based এই অপশনস গুলো আছে, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার অপশনস গুলো আছে। প্লিজ make sure that you are using these options, and always do A/B testing to identify which audience is performing good. এক্স্যাক্টলি ভাই, আই গেস এই অ্যান্সারটা অনেকের জন্য বেশি হেল্পফুল হবে। বাট দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ লাইক মেট্রিক্সের ব্যাপারে। আমরা ফেসবুক ক্যাম্পেইন অনেক রান করি, বাট হয়তো বা ওটার সাকসেস মেজার করার জন্য অনেক কিছু ট্র্যাক করতে হয়। সো মেট্রিক্স ইজ ওয়ান অফ দেম। সো আপনি আসলে ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে, অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে হাউ ডু ইউ মেজার দ্য মেট্রিক্স, অ্যান্ড ওটার সাকসেসটা আপনি কিভাবে ডিফাইন করবেন? এটা হচ্ছে স্টিল এগেইন বলবো যে এটা ডিপেন্ড করবে হচ্ছে বিজনেসের মডিউলের উপরে, বিজনেসের স্ট্রাকচারের উপর। যেমন খুবই সিম্পল ভাবে যদি বলি ফ্রম মাই এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ই কমার্সরা তারা কনসেন্ট্রেট করে হচ্ছে ROI এর উপরে, ROAS এর উপরে। তাদের এন্ড রেজাল্ট তারা ক্যালকুলেট করে ROI দিয়ে। এখন ফেসবুক তো আপনাকে ROI ক্যালকুলেট করে দিবে না, আসলে এই ক্যালকুলেশনটা আপনাকে করতে হবে। সো আপনি ক্যালকুলেটটা কিভাবে করবেন? সো ওইটাকে ক্যালকুলেট করার জন্য আপনাকে CPA ম্যাট্রিকটা দেখতে হবে, যে আপনার কস্ট পার অ্যাকুইজিশনটা কত, রাইট? আপনাকে দেখতে হবে যে এই কস্ট পার অ্যাকুইজিশনটা যেটা হইছে সেটার CPM রেটটা কত, কস্ট পার ইমপ্রেশনটা কত, এগুলোকে আপনাকে ক্যালকুলেট করতে হবে ইফ দিস ইজ আ ই-কমার্স প্ল্যাটফর্ম। আচ্ছা, এখন যদি আপনার এটা হয় যে আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে চাচ্ছি, আই জাস্ট ওয়ান্ট পিপল টু নো, ফর এক্সাম্পল হয়তো বা বড় কোনো ব্র্যান্ড বা যারা এজেন্সিতে কাজ করতে চাচ্ছে বা আগ্রহী, তারা তো মোস্টলি বড় বড় ব্র্যান্ডের সাথে, বড় বড় ব্র্যান্ডসরা মোস্টলি অ্যাওয়ার করতে চায় তাদের অডিয়েন্সকে। সেক্ষেত্রে I would suggest people to look into the frequency of that particular advertisement, and then CPM rate, and also the CTR, which is click through rate. So এই তিনটা জিনিস, there are couple of metrics, বাট আমি এটা বলছি যে বোঝার সুবিধার্থে
যে এই তিনটা জিনিস ফর দি অ্যাওয়ারনেস, ফর দি হচ্ছে যে ব্রড অডিয়েন্সের জন্য বা অ্যাওয়ার করার জন্য, আপার ফানেলের জন্য এই তিনটা ম্যাট্রিক I would suggest to look after. And then for the consideration, definitely কনসিডারেশনের জন্য তো আপনার একটা পার্টিকুলার অবজেক্টিভ থাকে, যে আপনার ভিডিও ভিউজ, আপনার অনেকে ভিডিও ভিউসে যায়, অনেকে মেসেঞ্জারে যায়, অনেকে লিঙ্ক ক্লিকসে যায়। সো ডেফিনেটলি গো উইথ ইউর ওন অবজেক্টিভ, যেটা আপনি আসলে চাচ্ছেন ফেসবুকের কাছ থেকে, সেই নাম্বারটার উপরে যান। অ্যান্ড ওইটার সাথে আপনি কম্পেয়ার করুন যে আদার যে ম্যাট্রিক্সগুলো আছে, যে আসলে কতজন মানুষ দেখার পরে আসলে একটা লাইক আসলো, কতজন মানুষ দেখার পরে একটা ভিডিও আসলো, দেন এটার কতবার দেখার পরে আসলে একটা ভিডিও আসলো। সো এই ম্যাট্রিক্সগুলো আই থিঙ্ক ইনিশিয়ালি আপনার জন্য উইল বি ভেরি হেল্পফুল টু আন্ডারস্ট্যান্ড যে এই ম্যাট্রিক্সগুলো দিয়ে আসলে আপনি পরবর্তী ক্যাম্পেইন বা নেক্সট যে ক্যাম্পেইনে যাবেন সেটাকে আসলে এই ক্যাম্পেইনের স্ট্রাকচারে যাবেন নাকি নতুন কোনো স্ট্রাকচার আপনি ফলো করবেন, সো সেটা বোঝার জন্য আপনাকে এই ম্যাট্রিক্সগুলো মেবি ইউ ক্যান হ্যাভেল। Exactly. I guess Facebook marketing শেখার জন্য 1 hour is very short time. But still, I would like to ask you the last question of this session. That is like, what are the benefits of integrating Facebook Pixel? Ad campaign এর ক্ষেত্রে Pixel use করার বেনিফিটটা কি? ফেসবুক পিক্সেলের বেনিফিটটা হচ্ছে অসীম, সত্যি কথা বলতে। কারণ আমি যদি খুবই বাংলা ভাষায় যদি বলি, সিম্পল ভাবে যদি একটা ইনফরমেশন আপনাকে আমি দেই, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার সাথে আমার ফার্স্ট টাইম পরিচয় হলো, রাইট? সো পরিচয় হওয়ার পরে আমি আপনাকে জিজ্ঞেস করি, এখন আমি আপনার ব্যাপারে জানতে চাচ্ছি। হ্যাঁ, আরো সহজভাবে যদি বলি যে আমি আসলে একটা প্রোডাক্টের পিচ আপনার সাথে করছি অ্যাজ এ সেলস পার্সন। আমি আপনার কাছে গেলাম, আপনাকে বললাম যে ভাইয়া আমার কাছে একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আপনি আসলে প্রোডাক্টটা আমি আপনাকে বিক্রি করতে চাই, রাইট? এইটা কি বেস্ট ওয়ে, নাকি আপনার ব্যাপারে রিসার্চ করে এসে যে ভাইয়া কোন সময় ফ্রি থাকে, অ্যান্ড দেন ওই পার্টিকুলার মোমেন্টে ভাইয়া কোন মুডে থাকে, ভাইয়া আসলে দুপুরবেলা কি লাঞ্চ 2টা বাজে করে না 3টা বাজে করে নাকি 4টা বাজে করে, কোন সময় ভাইয়া ফ্রি থাকে, অথবা ভাইয়া আসলে কোন ধরনের প্রোডাক্টসগুলো বেশি ইন্টারেস্টেড, এই রিসার্চটা করে এসে আপনাকে পিচ করাটা বেটার। হোয়াট ডু ইউ থিঙ্ক? Definitely, if I'm well informed, আমি যদি রিসার্চ করে আসি, I will be more likely to purchase. So এটাই আমার প্রেফারেন্স থাকে। রাইট। সো পিক্সেলের কাজ হচ্ছে অ্যাডভার্টাইজারকে ইনফর্ম করা হাউ হিজ অডিয়েন্স ইজ অ্যাকচুয়ালি বিহেভিং। পিক্সেলের কাজ হচ্ছে আপনার অডিয়েন্স অ্যাকচুয়ালি কোন ধরনের প্রোডাক্টের সাথে বেশি ইন্টারাক্ট করে। সো আমরা যদি এই ইনফরমেশন, অনেকেই বলবে যে আমি তো পিক্সেল ইউজ না করেও রেজাল্ট পাচ্ছি। এখন ওই যেটা বললাম যে আমি আপনাকে পিচ করলাম, আমার পিচটা খুব ভালো ছিল, আপনি প্রোডাক্টটা কিনে নিয়েছেন, বাট এখানে কিন্তু 50-50 চান্স যে আপনি কিনতে পারতেনও নাও কিনতে পারতেন। বাট যখন আমি ওয়েল রিসার্চ করে আসবো তখন কিন্তু আমার এই চান্সেসটা অনেক বেড়ে যায়। সো পিক্সেলের কাজ হচ্ছে আপনার অডিয়েন্সকে নিয়ে রিসার্চ করা। সো এই জন্য আমি সবসময় সাজেস্ট করে থাকি দ্যাট ইফ ইটস এ ওয়েবসাইট, integrate your pixel. If it's an app, integrate your SDK, so that whoever is coming to your platform, Facebook can have your data and then match this data with the other people. যেমন আমি একটা যদি সহজভাবে বলি যে ফেসবুক পিক্সেলের বেনিফিটটা কি, একটা ছোট একদম অল্প করে বলে দিই। সেটা হচ্ছে যে আমরা যখন লুকেলাইক অডিয়েন্স ক্রিয়েট করি, সো লুকেলাইক অডিয়েন্সটা কি আসলে? লুকেলাইক অডিয়েন্সটা হচ্ছে, আমি খুব সিম্পল ভাবে যদি বলি যে ফার্স্ট অফ অল ধরে নেন যে আমার ওয়েবসাইটে দুজন মানুষ 2টা প্রোডাক্ট কিনে গিয়েছে। আমার ওয়েবসাইটে আসলো, সে এসে সেগুলো 2টা প্রোডাক্ট আমার দুজন মানুষ কিনে গেল। এখন আমি এটুকু বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, মিস্টার এ অ্যান্ড মিস্টার বি তারা দুজন আমার প্রোডাক্ট থেকে, আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনেছে। বাট আমি কি আসলে জানি যে তারা আসলে কোথায় বসবাস করে, কেন তাদের এই প্রোডাক্টটা প্রয়োজন হয়েছে? আমি কিন্তু জানি না। এখন এই মিস্টার এ অ্যান্ড মিস্টার বি হয়তো আগামী 6 মাসেও তাদের এই প্রোডাক্টটা দরকার হবে না। লুকেলাইক অডিয়েন্সের কাজ হচ্ছে এই পিক্সেল এদের নিয়ে গবেষণা করবে, যে এই যে মিস্টার এ অ্যান্ড মিস্টার বি তারা প্রোডাক্ট কেনার আগ পর্যন্ত তাদের নিয়ে গবেষণা করেছে, প্রোডাক্ট কেনার পরেও তাদের নিয়ে গবেষণা করেছে। করার পরে কি করলো, দেন পিক্সেল আইডেন্টিফাই করতেছে, এই ইনফরমেশনটা যখন ফেসবুকের সাথে শেয়ার করলো, ফেসবুক আইডেন্টিফাই করতেছে যে এই মিস্টার এ অ্যান্ড মিস্টার বি এর মতো বাংলাদেশে আর কারা কারা আছে যাদের আসলে এই সময়ে এই প্রোডাক্টটা দরকার হয়, এবং এই ভাবে তারা আসলে বিহেভ করে, এই পেজেসগুলো তারা ফেসবুকে সার্চ করে, এই কন্টেন্টস তারা দেখে। তখন এই পিক্সেল আপনাকে ইজ গিভিং ইউ দ্যাট ইনফরমেশন টু ফেসবুক, সো দ্যাট ইউ ক্যান ক্রিয়েট আ লুকেলাইক অডিয়েন্স, অ্যান্ড থ্রু দ্যাট লুকেলাইক অডিয়েন্স ইউ ক্যান হ্যাভ পিপল লাইক মিস্টার এ অ্যান্ড মিস্টার বি, যেটা কিনা আপনাকে আরো অ্যাকুরেট
অ্যাডভার্টাইজিংয়ে হেল্প করছে। সো দ্যাটস ওয়াই আই উড অলওয়েজ সে definitely pixel is very important. If you really want to be a proper Facebook marketer, you should understand and you should know that this tool how it works. So I think that concludes our session for today, but it really feels sad to see you go, because Facebook marketing is janar kono shesh nei and you are the expert of it. So I would invite all the audience to check out our course, Mastering Facebook Ads and Meta Marketing, which is already registration is live. So you can check it out on our website. And with that, I think we can end this session today. So Reza bhai, I think you can share your final remarks for audience, and that will be all from our end. Sure. Thank you so much, Marju bhai, for having me today. It was really, আমার আসলে ঠিক I was just দেখলাম যে 1 ঘন্টা চলে গেছে, কেমনে গেল আসলে নিজেও বুঝতে পারিনি। আসলে হয়েছে কি যে খুব সিম্পল ভাবে ফেসবুক মার্কেটিং এর অ্যাকচুয়ালি আমার একটা প্যাশনের জায়গা। সো যার কারণে আসলে আই নেভার গেট বোর্ড টকিং অ্যাবাউট ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং এন্ড ডিজিটাল অ্যাডভার্টাইজিং। সো আই অলওয়েজ বিকজ যখন আমি কথা বলি তখন আমি নিজেও অনেক কিছু শিখি, ইদার অডিয়েন্সের কাছ থেকে শিখি, ইদার মাই ফেলো কলিগসদের কাছ থেকে শিখি। বিকজ আমার আসলে দিনের একটা ম্যাক্সিমাম পোর্শন কাটে হচ্ছে এই ডিসকাশনে উইথ মাই কলিগস, উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড with the people যারা আসলে ফেসবুক মার্কেটিং নিয়ে অনেক ইন্টারেস্টেড। সো I always feel glad that I have got that opportunity to talk to you and talk to my to the people যারা আসলে actually Facebook interested. So I would suggest all of them that if you feel that you want to start your business online, Facebook is definitely there for you. Just a simple trick and simple structure can make a big difference. Even if you feel that you are looking for a new job, or you are already working in a company and you want to escalate your career, I would always say Facebook will always give you a better result, and if you just understand the Facebook marketing and advertising properly. So wish you all the best to all of you, and thank you so much for everything. Awesome. I think that will be the end of our session, but the good news is for the audience, because our audience are the winners. Because this is not the last live we're doing. If the audience wants, we will come back and do many more sessions on this Facebook marketing. And also you can also enroll on our Facebook marketing course, which is also live on our website. So that will be all from our end, and please stay informed from our Facebook page and Instagram page and LinkedIn page. We will post Facebook marketing tips from all of our platforms. So if you are interested in digital marketing, Facebook marketing, you can also follow us. So that's all from our end. Assalamu alaikum and take care. Assalamu alaikum.